Hello and welcome to Next Aspirations. নেক্সট অ্যাসপিরেশনসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো আর কিছুদিনের মধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং বিভিন্ন আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম রয়েছে। সেই এক্সামগুলো আসতে চলেছে। অলরেডি আমাদের সাব ইন্সপেক্টরের যে এক্সামটা, সেই এক্সামটা আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আপকামিং যতগুলো স্টেট লেভেলের এক্সাম আসতে চলেছে সেটার জন্য তোমাদের যে পিওয়াইকিউসগুলো রয়েছে সেটা আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণভাবে ফ্রিতে তোমাদেরকে কভার করানো হবে। সেটা তোমাদের পলিটি হোক, সেটা তোমাদের ইংলিশ হোক, সেটা তোমাদের সায়েন্স হোক, বা তোমাদের ম্যাথস রিজনিং ইংলিশ হোক বা হিস্ট্রি হোক, সমস্ত সাবজেক্ট সম্পূর্ণভাবে ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তার জন্য তোমরা অতি অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেস করে নেবে, যাতে আমাদের ভিডিও আপলোড হলে তোমরা যাতে কোনোভাবেই মিস না করো। এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি অবশ্যই লম্বা হতে চলেছে। আমরা যাবতীয় এক্সামে যতগুলো পিওয়াইকিউজ এসেছিলো, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, বা সেটা কলকাতা পুলিশ হোক, বা সেটা লেডি কনস্টেবল হোক, বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামই হোক না কেন, আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। তো ভিডিওটা কিন্তু লেন্দি হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত থাকবে এবং নিজেরা যদি পারো কমেন্টে আমাদেরকে অ্যান্সার করে বলবে যে কোন অ্যান্সারটা সঠিক হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার দেখব এবং তুমি যদি সঠিক অ্যান্সার করো আমি কিন্তু সেটাকে লাভ রিয়াক্ট দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টেরই ওয়ান শট ভিডিও আমাদের আসতে চলেছে। সেটা তোমাদের হিস্ট্রি হোক, এনশিয়েন্ট, মিডিয়াভেল, মডার্নের অলরেডি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড রয়েছে। তো এখনও পর্যন্ত যদি তুমি না দেখে থাকো তাহলে তুমি কি করছো? তুমি সবার থেকে কিন্তু পিছিয়ে পড়বে। তো আমাদের ইউটিউব চ্যানেলে যেই ভিডিওটা রয়েছে অলরেডি আপলোডেড হিস্ট্রি রিলেটেড, সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে এবং এর সাথে সাথে আমাদের যে আপকামিং ভিডিওসগুলো আসতে চলেছে অতি অবশ্যই সেটা দেখে নেবে। আজকের আমাদের যে প্রথম কোশ্চেন রয়েছে সেই প্রথম কোশ্চেন থেকে আমরা শুরু করব। প্রথম কোশ্চেন তোমাদের সামনে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে? অনেকে ইংলিশ মিডিয়ামে থাকতে পারো, যারা ইংলিশে পড়েছো তাদের জন্য বলে দিই, প্রস্তাবনা হচ্ছে আমাদের প্রিয়াম্বেল এবং সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ হচ্ছে সোশ্যালিস্ট এবং সেকুলার। এই দুটো ওয়ার্ড আমাদের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? প্রথম অপশান 52, সেকেন্ড 41, 37 অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের 42। কোন সংশোধনীর মাধ্যমে আমাদের যুক্ত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে আমাদের 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের যুক্ত করা হয়েছে। এটা কত সালে এসেছিল মনে রাখবে, এটা এসেছিল আমাদের 1976, 1976 সালে। দুটো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে যেটা আমাদের ভীষণ গুলায়। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আরেকটা হচ্ছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কীভাবে মনে রাখবো? 4 আর 2 যোগ করবে 6 হয়, মনে রাখবে 1976 সালে এসেছিল। 4 আর 4 যোগ করলে 8 হয়, মনে রাখবে 1978 সালে এসেছিলো। তো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের এসেছিলো 1976-এ এবং 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের কিন্তু এসেছিলো 1978-এ। এছাড়াও আমাদের যে প্রিয়াম্বেলটা রয়েছে সেই প্রিয়াম্বেলটা কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রিয়াম্বেলটাও মনে রাখার চেষ্টা করবে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া। যে পুরো প্রিয়াম্বেলটা রয়েছে সেই পুরো প্রিয়াম্বেলটা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। কী কী ইম্পর্টেন্ট কিওয়ার্ডস রয়েছে, আমাদের প্রিয়াম্বেলটাকে কবে গৃহীত করা হয়েছে সেই ডেটটাও মনে রাখার চেষ্টা করবে। আশা করি তোমরা প্রথম কোশ্চেনটার অ্যান্সার করতে পেরেছো। চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? সবাই কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে। অ্যান্সার হবে আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কেউ বলতে পারবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার আর্টিকেল কত রয়েছে, কত নম্বর অনুচ্ছেদে আমাদের অ্যাটর্নি জেনারেলের কথা মেনশন করা রয়েছে? যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে বলো। ভিডিওটাকে পজ করে কমেন্টে তোমরা তোমাদের অ্যান্সার লিখতে পারো। তো অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল হচ্ছে আমাদের আর্টিকেল 76। এইখানে কিন্তু দেখার বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এই যে ব্যক্তিটি হবে, এই ব্যক্তিটি হচ্ছে কেন্দ্রীয় সরকারকে আইনের ব্যাপারে পরামর্শ দেবে। তো কেন্দ্রীয় সরকারকে যখন দেবে তখন একটা প্রশ্ন চলে আসবে, স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারকেও দেওয়ার জন্য কিন্তু একটা ব্যক্তি থাকবে। সেই রাজ্য সরকারকে দেওয়ার জন্য যে ব্যক্তিরা আছে তার নাম হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। তার নাম হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া।
অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, যে কিনা প্রত্যেকটা রাজ্য সরকার যে থাকে সেই রাজ্য সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেয়। তোমরা কমেন্টে আমাকে বলবে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়ার আর্টিকেল নাম্বার কত। চলে আসি পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? কমেন্টে তোমরা তোমাদের অ্যান্সার বলো, কোন রাজ্যতে বিধান পরিষদ নেই? উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার। অ্যান্সার হবে আমাদের রাজস্থান। রাজস্থানে কিন্তু আমাদের কোনো রকমের কোনো বিধান পরিষদ নেই। এইটা অ্যান্সারটা দেখার আগে আমরা দেখিনি বিধান পরিষদ জিনিসটা কি। আচ্ছা, আমাদের পলিটিতে আমরা তিনটা জিনিস দেখে থাকি। একটাকে বলি হচ্ছে আমরা এক্সিকিউটিভ, আরেকটাকে বলি হচ্ছে লেজিসলেচার, আরেকটাকে বলি হচ্ছে জুডিশিয়ারি। এই এক্সিকিউটিভ মানেটা কি? এক্সিকিউটিভ মানেটা হচ্ছে যারা আইন কানুনকে ইমপ্লিমেন্ট করে, যেমন আমাদের চিফ মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, এরা হচ্ছে এক্সিকিউটিভের মধ্যে পড়ে। লেজিসলেটিভ মানে কি? যারা হচ্ছে আইন কানুন তৈরি করে তাদেরকে আমরা লেজিসলেটিভ বলি, যেমন এমএলএ, এমপি, তাদেরকে। আর জুডিশিয়ারি কি? জুডিশিয়ারি হচ্ছে আমাদের ন্যায় ব্যবস্থা, যারা ন্যায় কানুন রক্ষা করে থাকে, ন্যায় আমাদের দিয়ে থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে জুডিশিয়ারি। সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এরা হচ্ছে জুডিশিয়ারির পার্ট। এই লেজিসলেটিভ হচ্ছে আমাদের যারা মেম্বার, এদের নিয়ে যে ব্যবস্থাটা সেটাকে বলে লেজিসলেচার। এই লেজিসলেচার আমাদের দুই ভাগে হয়ে থাকে, একটা আমাদের স্টেটে হয়ে থাকে রাজ্য সরকারের, আরেকটা আমাদের সেন্ট্রালে হয়ে থাকে কেন্দ্র সরকারের। একটা রাজ্য সরকারের হয়ে থাকে এবং একটা আমাদের কেন্দ্র সরকারের হয়ে থাকে। আশা করি এইটুকু তোমরা সবাই জানো যে আমাদের যে ব্যবস্থা সেটা একটা রাজ্য সরকারেরও হয়ে থাকে এবং একটা কেন্দ্র সরকারের হয়ে থাকে। তো আমাদের যে সেন্ট্রাল লেভেলে যেটা রয়েছে সেখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সভা রয়েছে। কি সভা? দ্বিকক্ষ বিশিষ্ট সভা মানে কি? ইংলিশে বলা হয় বাই ক্যামেরাল লেজিসলেচার, মানে একটা লোকসভা থাকবে এবং একটা রাজ্যসভা থেকে থাকবে, একটা লোকসভা থেকে থাকবে এবং একটা রাজ্যসভা থেকে থাকবে। অবশ্যই তোমরা সবাই নিশ্চয়ই ভোট দেওয়ার তোমাদের বয়স হয়ে গেছে, তোমরা লোকসভার ভোট দিয়ে থাকো। আমরা কিন্তু রাজ্যসভার ভোট দিই না। কমেন্টে আমাকে বলবে আমরা কি রাজ্যসভার ভোট দিয়ে থাকি, বা রাজ্যসভার ভোটে কারা পার্টিসিপেট করে। তো আমরা কিন্তু লোকসভার ভোট দিয়ে থাকি। সেরকমই আমাদের স্টেট লেভেলে বিধানসভা হয়ে থাকে। এই সামনের বছরই আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আসতে চলেছে। এইবার কিছু কিছু স্টেটে এই বিধানসভার সাথে বিধান পরিষদ থাকে। কি থাকে? বিধানসভার সাথে বিধান পরিষদ থাকে, কিছু কিছু স্টেটের মধ্যে থাকে। তো টোটাল আমাদের 6টা স্টেট আছে যেই স্টেটের মধ্যে আমরা বিধান পরিষদ দেখতে পাই। 6টা স্টেট আছে। কী কী স্টেট আমাদের? প্রথম স্টেট হচ্ছে আমাদের কর্ণাটকা। কি স্টেট আমাদের? কর্ণাটকা। দেন হচ্ছে আমাদের আন্ধ্রপ্রদেশ। কোন স্টেট? আন্ধ্রপ্রদেশ। আমাদের বিহারে আমরা দেখতে পাই ইউপি, তেলেঙ্গানা, এবং লাস্ট স্টেট আমাদের হচ্ছে মহারাষ্ট্র। লাস্ট স্টেট আমাদের হচ্ছে মহারাষ্ট্র। তো মনে রাখতে হবে এই যে আমাদের টোটাল 6টা স্টেট আছে, এই 6টা স্টেটে কিন্তু আমরা বিধান পরিষদ দেখতে পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিধান পরিষদ কাকে বলে এবং কোন কোন স্টেটের মধ্যে আমরা বিধান পরিষদ দেখতে পাই। পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে আসি। তোমরা বলো নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এর মধ্যে কোন তারিখে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল? কমেন্টে তোমরা তোমাদের অ্যান্সার জানাও। প্রথম অপশান ডিসেম্বর 31, 1950, নভেম্বর 26, 1949, জানুয়ারি 26, 1949, আর নাকি জানুয়ারি 26, 1950। চলো, অ্যান্সার হবে হচ্ছে আমাদের নভেম্বর 26, 1949। এই ডেটটাই কিন্তু আমাদের প্রিয়াম্বেল বা যেটাকে আমরা প্রস্তাবনা বলি সেখানেই কিন্তু মেনশন করা রয়েছে যে 26শে নভেম্বর 1949 আমরা নিজেদেরকে এই সংবিধানটা দিয়েছি। তাহলে আমাকে কমেন্টে বলো, তাহলে 26শে জানুয়ারি যেটা রয়েছে, 26শে জানুয়ারি 1950 এই ডেটটার গুরুত্বটা কোথায়? তাহলে 26শে জানুয়ারি 1950 এই ডেটটার গুরুত্বটা কোথায়? চলে আসি পরের প্রশ্ন। কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? অপশান এ 1955, অপশান বি 1957, অপশান সি 1952 এবং
লাস্ট অপশান 1958। আমাকে বলো কোন সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? সঠিক অ্যান্সার হবে আমাদের 1955 সালে। তোমরা সবাই জানো যে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আমাদের এসেছিলো সেটা 1955 সালে এসেছিলো। আর আমাদের, তোমরা বলতে পারবে আমাদের কি কি পদ্ধতির মাধ্যমে আমরা ভারতবর্ষের সিটিজেন হতে পারি? তো নিম্নলিখিত কিন্তু 4-5টা পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু আমরা ভারতবর্ষের সিটিজেন হতে পারি। যেমন তুমি যদি জন্মে থাকো, যেটাকে আমরা বলবো জন্মসূত্রে কিন্তু তুমি ভারতবর্ষের সিটিজেন হতে পারো, যে তুমি এই দেশেই জন্মেছো, তুমি জন্মের সূত্রে এই দেশের নাগরিক হয়ে গেলে। আর কিভাবে হতে পারি? তুমি পিতা বা মাতা, যে তোমার পিতা বা মাতা এই দেশের নাগরিক, সেই সূত্রেও কিন্তু তুমি এই দেশের নাগরিক হতে পারো, বা স্বাভাবিকীকরণ, যেটাকে আমরা বলি বাই ন্যাচারালাইজেশন। আশা করি তোমরা সবাই জানো। লাস্ট আমরা একটা হতে পারি, সেটা হচ্ছে আমাদের বিবাহ। যদি আমাদের কোনো বিবাহ হয়ে থাকে কোনো ব্যক্তির সাথে যে এই দেশে রয়েছে, তার মাধ্যমেও কিন্তু আমরা এই দেশের নাগরিক হতে পারি। এছাড়াও আরও 3টে পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশের সিটিজেনশিপ হারাতে পারি। কী কী পদ্ধতি আছে দেখি তো, কে মনে করতে পারো যে কী কী পদ্ধতি রয়েছে যেই পদ্ধতির মাধ্যমে কিন্তু কোনো ব্যক্তি সেই দেশের মানে আমাদের দেশের সিটিজেনশিপ হারাতে পারে? কমেন্টে আমাকে বলবে কোন 3টে পদ্ধতির মাধ্যমে আমরা নিজেদের দেশের সিটিজেনশিপ হারাতে পারি। পরের কোশ্চেনে চলে আসি, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক কর্তব্য যারা জানো না, সেটাকে বলে ফান্ডামেন্টাল ডিউটিস। যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের লিখে দিই, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। অপশান এ 92, অপশান বি 42, অপশান সি 38 এবং অপশান ডি 76। সঠিক অ্যান্সার হবে আমাদের 42। আচ্ছা, আমাদের কটা মৌলিক কর্তব্য বা কটা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে? মনে রাখবে আমাদের কিন্তু টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। কটা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে? মনে রাখবে আমাদের টোটাল 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। এবং এটা আমাদের কোন পার্টের মধ্যে যুক্ত করা হয়েছে? কেউ বলতে পারবে কোন পার্টের মধ্যে আমাদের এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো যুক্ত করা হয়েছে? মনে রাখবে, কিন্তু লিখে দিই টোটাল 11টা। এবং মনে রাখবে আমাদের পার্ট 4 এর মাধ্যমে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসগুলো যুক্ত করা হয়েছে। কমেন্টে আমাকে বলো তো পার্ট 4-এ কী আছে, তাহলে পার্ট 3-তে কী আছে? তাহলে দেখি কেউ বলতে পারে। পার্ট 4-এ আমাদের আছে ডিপিএসপি, আর পার্ট 3-তে কী আছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস। যারা বলতে পারছো, আশা করি তারা খুব ভালো রিভিশনের মধ্যে কিন্তু তোমরা রয়েছো, যে তোমরা এগুলো বলতে পারছো। আচ্ছা, চলে আসি পরেরটায়, সেটা হচ্ছে কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়? কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? আচ্ছা, তার আগে তোমাদের একবার ফান্ডামেন্টাল রাইটস যেগুলো রয়েছে, জানি না পরে হয়তো কোশ্চেনে আসবে, বাট তার আগে তোমাদের একবারকে ফান্ডামেন্টাল রাইটসগুলো রিভিশন করিয়ে দিই। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যে চ্যাপ্টারটা রয়েছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার। আচ্ছা, এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমাদের যে পিডিএফ রয়েছে এই পিডিএফেও দেওয়া থাকবে। এই টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন করো, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, মৌলিক অধিকার কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে? মনে রাখবে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে। এবং 3 নম্বর আমাদের যে শিডিউল রয়েছে, 3rd শিডিউলে কিন্তু ভুল বললাম, 3 নম্বর যে পার্ট রয়েছে সেই 3 নম্বর পার্টে কিন্তু আমাদের মেনশন করা রয়েছে। আচ্ছা, আমাদের কটা টোটাল আমাদের মৌলিক অধিকার রয়েছে? মনে রাখবে আমাদের টোটাল 6টা মৌলিক অধিকার রয়েছে। আগে আমাদের 7টা মৌলিক অধিকার ছিল, এখন কিন্তু আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে। প্রথম, আইনের চোখে সমতা। আইনের চোখে সমতা মনে রাখবে আর্টিকেল 14 থেকে 18। দেন চলে আসে আমাদের স্বাধীনতার অধিকার। কত থেকে? আমাদের আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 অবধি।
আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 23 এবং 24। পরেরটা আছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 25 থেকে 28। সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক, যেটা আছে আমাদের 29 থেকে 30। এবং শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রতিবিধানের অধিকার। প্রতিবিধান যেটাকে ইংলিশে বলে রিটস, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 32। আচ্ছা, আশা করি সবার আর্টিকেলগুলো মনে রয়েছে। আর্টিকেলে আমাদের কি ছিল, কোনটাতে কী আছে আমি এখন ডিসক্রাইব করছি না, পরবর্তীকালে যদি কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদেরকে ডিসক্রাইব করে দেবো, বাট আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, আমাদের টোটাল 5টা রিটস আছে, আশা করি তোমাদের সেগুলোও মনে রয়েছে। আর্টিকেল 32-এ আমাদের সুপ্রিম কোর্টের রিটস এবং আর্টিকেল 226-এ কিন্তু আমাদের হাইকোর্টের রিটসের কথা বলা হয়। আর কি মনে রাখবে, এই যে রিটস, এটাকে কিন্তু আমাদের যে বি.আর. আম্বেদকর ছিল সেটা হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে এই রিটসকে। আর কি মনে রাখবো আমরা এখান থেকে? আমরা মনে রাখবো এই যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এটা আমরা কোন দেশের থেকে নিয়েছি মনে রাখবো, আমরা কিন্তু এটা নিয়েছি হচ্ছে ইউএসএ থেকে। কোন কান্ট্রি থেকে নিয়েছি আমরা নিয়েছি কিন্তু ইউএসএ থেকে। এবার চলে আসি পরের কোশ্চেনে। অনেকটা ডিসকাশন হলো, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চায়েতি রাজ কত সালে আমাদের ভারতীয় সংবিধানের মাধ্যমে যুক্ত করা হয়েছে বলো? তো সঠিক অ্যান্সার হলো 1992, 1992 সালের মাধ্যমে। 1992 সালে আমাকে কমেন্টে বলবে কততম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে এই যে অ্যাক্টটা পঞ্চায়েতি রাজ এইটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের সংবিধানে। আচ্ছা, এর সাথে সাথে তোমাদের একবারে আমাদের যে 12খানা শিডিউল রয়েছে সেই 12খানা শিডিউল রিভাইজ করে দিই। আচ্ছা, প্রথম শিডিউল আমাদের কি বলছে, এটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখি, খুব ভালোভাবে আমরা আমাদের শিডিউলটাকে মনে রাখি। কী দিয়ে মনে রাখি? আমরা মনে রাখি টিয়ার্স অফ ওল্ড পিএম, টিয়ার্স অফ ওল্ড পিএম। টি দিয়ে কি? টি দিয়ে টেরিটরি, দেন এমিউলমেন্টস, দেন এতে কি ওথস অ্যান্ড অ্যাফার্মেশন। আমার সাথে সাথে মনে করার চেষ্টা করো, অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করো। দেন রাজ্যসভা, দেন শিডিউল এরিয়াস, দেন আমাদের আদার শিডিউল এরিয়াস, ফেডারেলিজম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রিফর্মস, অ্যান্টি ডিফেকশন। এই চলে আসলো আমাদের পঞ্চায়েত, অ্যান্ড এই চলে আসলো আমাদের মিউনিসিপ্যালিটি। আমায় কমেন্টে বলবে ল্যান্ড রিফর্ম, অ্যান্টি ডিফেকশন ল, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কত সালে কোন কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে। মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার একদম শেষ প্রস্তুতিতে রয়েছো, শেষভাবে রয়েছো। তো অ্যাক্টিভ রিকলের মাধ্যমে ঝালিয়ে নাও, যদি না পারো ইমিডিয়েটলি রিভিশন করে নাও। আমায় কমেন্টে অ্যান্সার করো যে এই চারটে কোন কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তো এই যে আমাদের পঞ্চায়েতি রাজের সাথে মনে করার চেষ্টা করো, পঞ্চায়েতি রাজের সাথে আমাদের কোন কোন কমিটিগুলো যুক্ত, কোন কোন কমিটিগুলো যুক্ত। যেই বই পড়ো না কেন সেই বইয়ের মধ্যে একবার দেখে নাও কোন কোন কমিটিগুলো আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে রয়েছে। আচ্ছা, পঞ্চায়েতি রাজকে কিন্তু রুরাল গভর্নমেন্টও বলা হয়, বা রুরাল লোকাল গভর্নমেন্ট, আর মিউনিসিপ্যালিটিকে বলা হয় আরবান লোকাল গভর্নমেন্ট। পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞাসা করতে পারে
এটা আমাদের 3 টায়ার না 2 টায়ার, মনে রাখবে আমাদের কিন্তু 3 টায়ার সিস্টেম। 3 টায়ার মানে কি, আমাদের যে সিস্টেমটা সেটা 3 টায়ার সিস্টেম। পরে আসলে আমরা সেটাকে ডিসক্রাইব করে আরও বলবো 3 টায়ার সিস্টেম, 2 টায়ার সিস্টেম কি। আপাতত জন্য মনে রাখো এটা 3 টায়ার সিস্টেম। নেক্সট চলে আসি, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান কে? সঠিক অ্যান্সার হলো আমাদের লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান হচ্ছে আমাদের লেফটেন্যান্ট গভর্নর। এই লেফটেন্যান্ট গভর্নরকে কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু এই লেফটেন্যান্ট গভর্নরকে রিক্রুট করে বা লেফটেন্যান্ট গভর্নরকে অ্যাপয়েন্ট করে। মনে করার চেষ্টা করো আমাদের প্রেসিডেন্ট কত নম্বর পার্টের মধ্যে রয়েছে, কত নম্বর আর্টিকেল প্রেসিডেন্টের সাথে ডিল করে, কত টার্ম প্রেসিডেন্টের, আচ্ছা প্রেসিডেন্টকে ওথ কে দেয়, এই সব জিনিসগুলো কিন্তু মনে করার চেষ্টা করো। পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা প্রেসিডেন্টকে ওথ কে করায়? প্রেসিডেন্টকে ওথ পাঠ করায় হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। আর যদি প্রধান বিচারপতি না থাকে তাহলে সিনিয়র মোস্ট জাজ। আর বাকিগুলো তোমরা কমেন্টে বলার চেষ্টা করো। আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? কল্যাণকর রাষ্ট্র, যারা ইংলিশ মিডিয়াম বুঝতে পারছো না তাদের জন্য লিখে দিই ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আচ্ছা কল্যাণকর রাষ্ট্র মানে কি? কল্যাণকর রাষ্ট্র যে রাষ্ট্রটা দেশের জন্য, মানে যে গভর্নমেন্টটা, সে গভর্নমেন্টটা কীভাবে পলিসি তৈরি করবে, তো সেটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, যেটাকেই বলা হয় ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 4। কত থেকে কত আর্টিকেল? 36 থেকে 51 নম্বর আর্টিকেল কিন্তু আমাদের ডিপিএসপি রয়েছে। আশা করি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ডিপিএসপি সেগুলো তোমাদের মনে রয়েছে, যেমন আর্টিকেল 39 সাবক্লস এ, আর্টিকেল 40, আর্টিকেল 42, আর্টিকেল 50, আর্টিকেল 45, আর্টিকেল 44। আশা করি তোমাদের সবগুলো কিন্তু মনে রয়েছে। যদি না মনে থাকে ইমিডিয়েটলি যাও, বই খোলো, এই ভিডিওটা শেষ হওয়ার পরে একবার রিভিশন করে নাও, যাতে পরীক্ষার সময় আসলে তোমার এই ফিলিংসটা না হয় যে ইস একটু যদি পড়ে নিতাম তাহলে আমি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারতাম। চলে আসি আমাদের পরের কোশ্চেনে, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? আশা করি এখন বুঝে গেছো বিধান পরিষদ কোনটা। একটা আমাদের বিধানসভার, একটা বিধান পরিষদ। এবার কমেন্টে আমায় অ্যান্সার করে বলো যে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? অ্যান্সার হবে আমাদের 6 বছর। আচ্ছা আমাদের দুটো হাউস থেকে থাকে, এইমাত্র একটু আগে তোমাদের কোশ্চেনে বললাম যে আমাদের দুটো হাউস থেকে থাকে, একটা হচ্ছে আমাদের বিধানসভা, আরেকটা হচ্ছে আমাদের বিধান পরিষদ। বিধানসভা যেটা থেকে থাকে সেটার হচ্ছে 5 বছরের জন্য, এবং বিধান পরিষদ যেটা থেকে থাকে সেটার মেয়াদ কিন্তু আমাদের 6 বছর। মনে রাখবে এটাকে নিম্ন কক্ষ বলা হয় এবং এটাকে উচ্চ কক্ষ বলা হয়। মনে রাখবে সব স্টেটে কিন্তু আমাদের বিধান পরিষদ থাকে না। ভারতবর্ষে কিন্তু মাত্র 6টা স্টেটে বিধান পরিষদ আছে। কোন 6টা স্টেটে আছে আমরা অলরেডি করে নিয়েছি। অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করো কোন কোন স্টেটগুলো আমরা করেছিলাম যেগুলোতে বিধান পরিষদ আছে। পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞাসা করতে পারে রাজস্থানে কি বিধান পরিষদ আছে, বা পরীক্ষার সময় দিয়ে দিতে পারে যে নিম্নলিখিত কোন কোন রাজ্যের মধ্যে বিধান পরিষদ আছে বা নেই। তুমি কিন্তু তখন কনফিউশনে পড়ে যাবে। তো যেটা পড়বে সলিডভাবে পড়বে। চলে আসি পরের কোশ্চেনে, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? সেম টু সেম আমরা কোশ্চেন করেছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে যখন কেন্দ্র থেকে থাকবে তখন আমরা দেখেছিলাম সেটা কে থাকে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর যখন রাজ্য থেকে থাকবে তখন সেটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। কী নাম? অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা কত নম্বর আর্টিকেলে অ্যাডভোকেট জেনারেল আছে? আর্টিকেল 163-তে কিন্তু অ্যাডভোকেট জেনারেল আছে। আচ্ছা আমাদের অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে আছে? 76 নম্বর আর্টিকেলে কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেল আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ আমাদের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? কমেন্টে আমার অ্যান্সার বলো। অ্যান্সার হচ্ছে আর্টিকেল 17 বা অনুচ্ছেদ 17তে কিন্তু আমাদের অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। আচ্ছা এটা কিন্তু মনে রাখবে আমাদের এটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ফান্ডামেন্টাল রাইটসের পার্ট কত? অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করো।
আচ্ছা, এটা কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে? 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে রয়েছে। টোটাল কটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে? টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। অ্যাকচুয়ালি কটা ছিল? অ্যাকচুয়ালি 7টা ছিল। 7 নম্বর কী ছিল? 7 নম্বর ছিল রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি ছিল, সেটা এখন নেই কেন? সেটা এখন লিগাল রাইট হয়ে গেছে। কত নম্বর আর্টিকেলে আছে? 300A আর্টিকেলে আছে। কোয়েশ্চেনটা হলো তোমাদের কাছে, কত নম্বর আর্টিকেলে, কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই রাইট টু প্রপার্টিটাকে সরিয়ে ফেলা হয়েছে? চলে আসি পরের কোশ্চেনে। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? অ্যান্সার হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 61তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1989 সালে আমাদের হয়েছিল। কমেন্টে তোমরা আমাকে বলবে আমাদের যে ইলেকশন কমিশন রয়েছে, যেটাকে আমরা ইসি বলে থাকি, ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনের আর্টিকেল কত? আশা করি সবাই জানো, 324। এই ইলেকশন কমিশনে আমাদের টোটাল কটা মেম্বার থেকে থাকে? কটা মেম্বার থেকে থাকে জানো? ইলেকশন কমিশনের যারা সিলেকশনের কমিটি থাকে, সেই সিলেক্ট কমিটিতে কারা কারা থাকে? সেই কমিটিতে কারা কারা থাকে মনে রাখবে আমাদের কিন্তু। আচ্ছা, আগে মেম্বারটা বলিনি। আমাদের একটা চিফ ইলেকশন কমিশনার থেকে থাকে এবং 2টো ইলেকশন কমিশনার থাকে। তো টোটাল 3জন থাকে, একটা চিফ ইলেকশন কমিশনার এবং একটা ইলেকশন কমিশনার। আচ্ছা, এই যে ইলেকশন কমিশন যে হবে, তার জন্য যে কমিটি, সেই কমিটিতে কারা কারা থাকবে মনে রাখবে? প্রাইম মিনিস্টার থাকবে, লিডার অফ অপোজিশন থাকবে, এলওপি, আর হচ্ছে আমাদের যে কোনো মিনিস্টার বা যে কোনো মেম্বার যে কিনা প্রাইম মিনিস্টার নমিনেট করবে। আচ্ছা, আমাকে বলতে পারবে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনারের নাম কি এবং কারেন্ট চিফ ইলেকশন কমিশনারের নাম কি? এই দুটো আমাকে কমেন্টে বলবে যে প্রথম চিফ ইলেকশন কমিশনারের নাম কি এবং কারেন্ট চিফ ইলেকশন কমিশনারের নাম কি। কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় খোলা। কমেন্টে নিজেদের অ্যান্সার বলো। যদি অ্যান্সারটা সঠিক হয়ে থাকে আমি সেখানে লাভ রিয়াক্ট দেবো। চলে আসি পরের কোশ্চেনে। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? অ্যান্সার হবে আমাদের জেলা শাসক, যাকে আমরা বলি কিনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে থাকে সে কিন্তু আমাদের মুখ্য জেলার রাজস্ব আদায়কারী হয়ে থাকে। চলে আসি পরের কোশ্চেনে। 15 নম্বর প্রশ্ন আমাদের, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর বয়স করা হয়েছে? দেখো, সেম টু সেম প্রশ্ন রিপিট আমাদের দেখলাম আমরা ফান্ডামেন্টাল রাইটস থেকে, সেম কোশ্চেন আমাদের রিপিট হলো। আমাদের অ্যাটর্নি জেনারেল, আমাদের অ্যাডভোকেট জেনারেল থেকে কোশ্চেন রিপিট হলো এবং এখন আমাদের ইলেকশন কমিশনের একটু আগেই আমরা কোশ্চেনটা পড়ে আসলাম। এখন কিন্তু আমাদের সেম কোশ্চেন রিপিট হলো। আশা করি যদি এখনও তুমি এটা কোশ্চেনটা অ্যাটেন্ড করতে না পারছো, তাহলে কিন্তু বস তোমাকে আরও ধৈর্য সহকারে কিন্তু রিভাইজ করতে লাগবে এবং আরও ধৈর্য সহকারে কিন্তু ক্লাস করতে লাগবে। অ্যান্সার হবে আমাদের 61তম। আমরা সালও দেখেছিলাম যে কত সালে এটা করা হয়েছে। চলে আসি পরের কোশ্চেনে। আপার হাউস কী নামে পরিচিত? 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 সঠিক অ্যান্সার হবে হচ্ছে আমাদের রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে আমাদের আপার হাউস নামে পরিচিত এবং লোয়ার হাউস নামে পরিচিত মনে রাখবে আমাদের লোকসভা। লোকসভা কিন্তু আমাদের লোয়ার হাউস নামে পরিচিত। পরের কোশ্চেনে চলে আসি। ভারতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান কে ছিল? একটু আগে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি। বলে ফেলো, ভারতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান কে ছিলেন? দেখি কে অ্যান্সার করতে পারে সঠিক। তো সঠিক অ্যান্সার হবে আমাদের সুকুমার সেন। সুকুমার সেন কিন্তু আমাদের ভারতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান ছিলেন, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম হচ্ছে টিএন সেশন। তোমরা কি জানো এই টিএন সেশন কে ছিল? এই টিএন সেশন কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত যতজন ইলেকশন কমিশনার হয়েছে, চিফ ইলেকশন কমিশনার, তার মধ্যে কিন্তু একটা ভীষণ রিমার্কেবল রোল প্লে করেছিল যখন তিনি
আমাদের ইলেকশন কমিশনে দায়িত্বে উনি এসেছিলেন। ওনার ফেমাস ডায়লগ, উনি যখন ছিলেন ওনার অফিসে থাকাকালীন, তো প্রত্যেকটা লিডার যারা ছিল, প্রত্যেকটা পলিটিশিয়ান যারা ছিল, তারা ভয় পেত। উনি ডায়লগ দিয়েছিলেন যে আই ইট পলিটিশিয়ানস ইন মাই ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্টে পলিটিশিয়ানদের খাই। এবং উনি কোনো নেতা, কোনো পার্টি, কাউকে উনি পরোয়া করতেন না, নিজের কাজ সৎভাবে করে যেতেন। তো দেশকে গড়তে যে বিউরোক্র্যাটরা ভীষণভাবে সহযোগিতা করেছিল, তাদের মধ্যে কিন্তু তার অবদান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা কালকে সার্ভিসে যাবে, কালকে তোমরা পুলিশ হবে, কনস্টেবল হবে, সাব ইন্সপেক্টর হবে, WBCS দেবে, যেই এক্সামই হোক না কেন তোমরা দেবে। তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। আজকে কালকে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, কালকে আমরা চায়নার আগে যাব নাকি আমরা পিছিয়ে পড়ব, সেটা কিন্তু পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। তো আমাদের কিন্তু সততার সহিত আমাদেরকে লড়াই করে যেতে হবে, যাতে আমরা দেশকে আগে নিয়ে যাই, পিছনে নয়। চলে আসি পরের কোশ্চেনে। ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন? ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে আমাদের রাষ্ট্রপতি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এখনও পর্যন্ত কতবার ভারতবর্ষে জরুরি অবস্থা এসেছে? যদি বলতে পারো কমেন্টে বলো, না পারলে আমি বলে দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু আমাদের 3বার ভারতে জরুরি অবস্থা লাগু করা হয়েছিল। 3বার। কি কি? প্রথম হচ্ছিল 1962, যেটা হচ্ছে ইন্ডিয়া চায়না যুদ্ধের সময়, দ্বিতীয়বার লাগু করা হয়েছে 1971, যখন আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল এবং আমাদের বাংলাদেশ ক্রিয়েট হয়েছিল তখন। এবং 3 নম্বরবার আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে 1975-এ, যেটা কিন্তু আমাদের যিনি প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিলেন, তিনি ইন্টারনাল ডিস্টারবেন্সের বেসিসে কিন্তু 1975-এ আমাদের রাষ্ট্রপতি শাসন না, জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি জারি করে। তারপরের গল্প আমরা সবাই জানি, কী বেসিসে উনি করেছিল। উনি ইলেকশন হেরে যাওয়ার ভয়ে, যাই হয়েছিল, এলাহাবাদ হাইকোর্টের যে জাজমেন্ট ছিল বা তার আগে যে অ্যামেন্ডমেন্টগুলো পরপর পাস হয়েছিল, সমস্ত কিছু আমরা জানি, আশা করি তোমরা জানো। যদি না জানো, অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সেই গল্পগুলো বলবো। আচ্ছা, এর আগে দেখে নিই আমাদের কী কী ইমার্জেন্সি আমাদের হয়ে থাকে। আচ্ছা, 352 নম্বর আমাদের যেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। 356 নম্বর মনে রাখবে প্রেসিডেন্টস রুল, যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। আর 360 মনে রাখবে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আচ্ছা, কমেন্টে আমাকে বলবে, এখনও পর্যন্ত কি কোনো দিন ফিনান্সিয়াল ইমার্জেন্সি আমাদের দেশে লাগু হয়েছে? এখনও পর্যন্ত কি কোনো দিন আমাদের দেশে ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়েছে? আর কেউ কি আমাকে বলতে পারবে যে 356 তো আমরা দেখলাম প্রেসিডেন্টস রুল, বাট 365 নম্বর আর্টিকেলে কী রয়েছে? 365 নম্বর অনুচ্ছেদে কী রয়েছে? কেউ কি আমাকে কমেন্টে বলতে পারবে? যে কমেন্টে বলতে পারবে আমি তার কমেন্টে একটা কিন্তু লাভ রিয়াক্ট দেবো। কেউ আমাকে কমেন্টে যদি বলতে পারে 365 নম্বর আর্টিকেলে কী মেনশন করা রয়েছে। পরের প্রশ্নে চলে আসি। লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে আমাদের 42। আচ্ছা, কমেন্টে আমায় বলতে পারবে কোন রাজ্যের, কোন স্টেটের সব থেকে বেশি সদস্য সংখ্যা রয়েছে? আচ্ছা, কেউ বলতে পারবে এই যে সদস্য সংখ্যা নির্বাচন করা হয়, কী করে হয়? এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। একটু ভুল বললাম, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট না, ওটা প্রেসিডেন্টের নির্বাচনের সময় হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বেসিসে হয়। একদম এক্সট্রিমলি ভুল বলে দিলাম। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট না, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট হচ্ছে আমাদের প্রেসিডেন্টের সময় হয়ে থাকে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বিষয় যে আমাদের এরিয়া ভিত্তিকে হয়ে থাকে, কনস্টিটিউয়েন্সি হয়ে থাকে। দেখবে তোমার কোন কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেই কনস্টিটিউয়েন্সি থেকে তুমি ভোট দেবে। পরেরটা চলে আসি। ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কী বলা হয়েছে? আগে বলো 16 নম্বর ধারা কোথায় রয়েছে? 16 নম্বর ধারা কিন্তু আমাদের মৌলিক অধিকারে রয়েছে। তো 16 নম্বর ধারায় আমাদের কী বলা রয়েছে? কমেন্টে আমার অ্যান্সার করো। আচ্ছা, আসি। সঠিক অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশান ডি, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ। এইটা হচ্ছে আমাদের 16 নম্বর ধারায় মেনশন করা রয়েছে। আচ্ছা, অস্পৃশ্যতা বিলুপ্তি এইমাত্র আমরা পড়লাম কত নম্বর ধারা? 17 নম্বর ধারা। আচ্ছা, আইনের চোখে সমান
সমতা ও সমান সুরক্ষা, এটা কত নম্বর ধারায় রয়েছে? এইমাত্র কিন্তু আমরা এটাও পড়লাম 14 নম্বর ধারায়। আচ্ছা, ধর্ম জাতি বর্ণের ভিত্তিতে সামাজিক বৈষম্য বন্ধ করা, এটা কত নম্বর ধারায়? এটা কিন্তু আমাদের 15 নম্বর ধারা। তাহলে দেখতে পারলে অলরেডি কিন্তু 14 নম্বর 17 নম্বর আমাদের কিন্তু রিপিট করে দিয়েছে। তো মনে রাখবে যে সবাই কিন্তু পড়বে, পিওয়াইকিউ কিন্তু সবাই পড়ে যাবে, বাট যে এক্সাম ক্র্যাক করবে, যে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হবে, যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে, সে কিন্তু পিওয়াইকিউ করার সাথে সাথে তার যে 4টে অপশান রয়েছে সেই অপশানগুলো সে কভার করে যাবে। অ্যাটর্নি জেনারেল অপশানে ছিল, অ্যাডভোকেট জেনারেল অপশানে ছিল, বাট যে ব্রিলিয়ান্ট ছেলে হবে সে কিন্তু অপশানের সাথে দেখবে ওখানে সলিসিটার জেনারেলও ছিল, সে কিন্তু সলিসিটার জেনারেলও পড়ে যাবে। পরীক্ষার সময় কিন্তু সলিসিটার জেনারেল যদি চলে আসে সে কিন্তু সেটাকে অ্যাটেন্ড করতে পারবে। এইভাবেই কিন্তু করবে প্রত্যেকটা কোশ্চেনে। প্রত্যেকটা কোশ্চেনে কোশ্চেন অ্যান্সার পড়ার সাথে সাথে আর যে 3টে অপশান রয়েছে সেই 3টে অপশানকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। চলে আসি পরের কোশ্চেনে। ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? অপশান এ রাজ্যসভার দ্বারা, অপশান বি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, অপশান সি লোকসভা দ্বারা, অপশান ডি সংসদের সদস্য দ্বারা। তো সঠিক অ্যান্সার আমাদের কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের হবে সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আচ্ছা, ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে গেলে কত এজ লাগে? 35 ইয়ার্স এজ লাগে, মনে রাখবে। আর ভাইস প্রেসিডেন্ট হতে গেলেও কিন্তু 35 ইয়ার্স এজ লাগে। আচ্ছা, রাজ্যসভার সদস্য হতে গেলে কত এজ লাগে? 30। লোকসভার সদস্য হতে গেলে 25। কমেন্টে আমাকে বলো তাহলে যদি আমি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের নির্বাচনে দাঁড়াতে চাই আমার কত এজ লাগবে? পঞ্চায়েতের নির্বাচনে দাঁড়াতে চাই তাহলে আমার কত এজ লাগবে? কত এজ হলে আমি এই দুটো নির্বাচনে দাঁড়াতে পারবো? আচ্ছা, পরেরটায় চলে আসি। আচ্ছা, ভারতবর্ষের যে রাষ্ট্রপতি নির্বাচন, এটা কিন্তু একটা খুব লেন্দি প্রসেস। এখানে কিন্তু আমাদের যারা পার্লামেন্টের মেম্বার থেকে থাকে তারাও পার্টিসিপেট করে এবং রাজ্যের যারা বিধানসভার মেম্বার থেকে থাকে তারাও পার্টিসিপেট করে। কমেন্টে আমাকে জানাবে যে রাষ্ট্রপতির নির্বাচনে কারা রাষ্ট্রপতির নির্বাচনে পার্টিসিপেট করে, কিন্তু রাষ্ট্রপতির যখন ইমপিচমেন্ট হয়, মানে রাষ্ট্রপতিকে যখন সরানো হয় তার পদ থেকে, তারা তখন পার্টিসিপেট করে না। এরা কারা? কমেন্টে আমায় জানাবে। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? আশা করি তোমরা সবাই জানো যে 0 আওয়ার আমাদের কি। সঠিক অ্যান্সার হলো আমাদের অনির্দিষ্টকাল। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অনির্দিষ্টকাল। 0 আওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি যেইখানে আমাদের আসল যে, আচ্ছা আমাদের পার্লামেন্ট তো থাকে যে আমাদের লোকসভা বা আমাদের পার্লামেন্ট, সেই পার্লামেন্টে প্রথমে আমাদের কোয়েশ্চেন আওয়ার হয়, যেখানে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে 1 ঘন্টা কোয়েশ্চেন আওয়ার হয়। দেন যে আমাদের মেন এজেন্ডা, কোনো বিল পেশ করা হবে, তার যে ইন্ট্রো কী করা হবে, সারাদিনে আজকে কী করা হবে, সেইটা আমাদের 0 আওয়ারে পেশ করা হয়। সেটা আমাদের 0 আওয়ারে পেশ করা হয় লাঞ্চের আগে। এরপরে লাঞ্চ হয়, দেন মূল আমাদের যেটা শুরু হয়। বাট এটার কিন্তু কোনো সময় উল্লেখ করা নেই। মনে রাখবে এটা দুপুরবেলা 12টা থেকে শুরু হয়, দুপুরবেলা 12টা থেকে শুরু হয় এবং এর কিন্তু কোনো সময়কাল মেনশন করা নেই। চলে আসি পরের কোশ্চেনে, আমাদের 23 নম্বর কোশ্চেন। পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? অপশানে 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর। দেখি কে কে এটার অ্যান্সার করতে পারে। আচ্ছা, এটার কিন্তু অ্যান্সার হবে আমাদের 6 মাস। আচ্ছা, বলতে পারবে কি ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন রাষ্ট্রপতি অফিসে থাকাকালীন মারা গেছেন? 2 জন কিন্তু, মনে রাখবেন 2 জন কিন্তু। প্রথম জনের নাম, যিনি মানে যখন রাষ্ট্রপতি ছিল অফিসে থাকাকালীন মারা যান, নাম হচ্ছে ডক্টর জাকির হুসেন। ডক্টর জাকির হুসেন।
এবং আরেকজনও ছিল যার নাম হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ, যিনিও কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন, অফিসে থাকাকালীন মারা যান। চলে আসি পরেরটায়, সেটা হচ্ছে নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। দেখো, প্রস্তাবনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রথমেই শুরু করেছিলাম তখনের প্রশ্নটাও কিন্তু প্রস্তাবনা দিয়েছিল, এবং অনেকগুলো প্রশ্নই কিন্তু আমরা প্রস্তাবনা দিয়ে দেখলাম। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। বলতে পারবে এই সময় প্রধানমন্ত্রী কী ছিল, এই সময় প্রাইম মিনিস্টার কে ছিল, আর এই সময় কোন 3টে শব্দ যুক্ত করা হয়েছিল? 3টে ওয়ার্ড যুক্ত করা হয়েছিল। 3টে ওয়ার্ড কমেন্টে আমায় বলো, কোন 3টে ওয়ার্ড যুক্ত করা হয়েছিল এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? পরের কোশ্চেনে চলে আসি, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটা? আরে অপশন তো দেওয়া, অ্যান্সার তো আমাদের দেওয়াই রয়েছে, সবাই জানো তোমরা, সেটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট। অ্যান্সার দেওয়া রয়েছে, আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু সবথেকে পুরাতন হাইকোর্ট। আচ্ছা, তোমাদের কি মনে রয়েছে কোন রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এই যে ভারতবর্ষে যে কলকাতা হাইকোর্টটা রয়েছে, এই কলকাতা হাইকোর্টটা এস্টাবলিশ করা হয়েছিল কোন রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে? এবং তার প্রথম প্রধান বিচারপতি কে ছিল, কেউ বলতে পারবে? কমেন্টে আমায় জানাও। 26 নম্বর প্রশ্নে চলে আসি, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতবর্ষের সংবিধান সংশোধন করা যায়? কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতবর্ষের সংবিধান সংশোধন করা যায়? আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, অ্যান্সার কিন্তু হবে আমাদের অনুচ্ছেদ 368। 368 নম্বর অনুচ্ছেদ দ্বারা কিন্তু আমরা সংবিধানকে সংশোধন করতে পারি। আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে সংশোধন করতে পারি। এই নিয়ে কিন্তু বহুবার আমাদের সংবিধানকে সংশোধন করা হয়েছে। কতবার হয়েছে তো বলতে পারবে? কতবার হয়েছে কমেন্টে আমায় জানাও। কতবার এখনও পর্যন্ত আমরা সংবিধান সংশোধন করেছি? কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনগুলো কিন্তু আমরা পড়ি, যেমন আমরা 42 দেখলাম, যেমন আমরা 91 দেখব, 92 দেখব, 86 দেখব, 102 দেখব। এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্টস অ্যাক্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানকে সংশোধন করা হয়? সেটা হচ্ছে 368। আমি যদি পুরোটা ডিটেলসে ডিসকাশন করতে যাই, 368, 42তমতে কী কী করা হয়েছে, 44তমতে কী কী করা হয়েছে, 91তে কী, 92তে কী, ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে। তো যেহেতু আমি কোশ্চেনের মাধ্যমে ডিসকাশন করছি, আমার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে আমি তোমাদেরকে বলছি কী কী ইম্পর্টেন্ট তোমাদেরকে রিকল করতে হবে, আমি সেইগুলো বলে দিচ্ছি। এটা যেহেতু আমাদের ফাউন্ডেশন কোর্স না, এটা যেহেতু ওয়ান শট ভিডিও আমাদের, তাই আমি এখানে তোমাদেরকে পুরোটা ডিসকাশন করতে পারছি না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা পড়ে থাকো অবশ্যই বই খুলে সেটাকে রিভিশন করে নেবে। পরের কোশ্চেনে চলে আসি, ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। সঠিক অ্যান্সার হবে আমাদের অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে আমাদের অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তামিলনাড়ুর কারেন্ট চিফ মিনিস্টারের নাম কি? অন্ধ্রপ্রদেশের কর্ণাটকা আর পশ্চিমবঙ্গ তো আমরা সবাই জানি। বাকি 3টে রাজ্যের কারেন্ট চিফ মিনিস্টারের নাম কি মনে করার চেষ্টা করো। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ কত সালে আমাদের তৈরি হয়েছিল? মনে রাখবে 1953 সালে। 1953 সালে ভাষার ভিত্তিতে আমাদের তৈরি হয়েছিল প্রথম রাজ্য, যেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। পরেরটা চলে আসি, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? দেখো চলে আসলো আমাদের বর্তমান যে নির্বাচন কমিশনার, সেটাও চলে আসলো। আমাদের যে প্রথম নির্বাচন কমিশনার, সেটাও আমরা একটু আগে ভিডিও ইসেদের মাধ্যমে পেয়ে গেছি। যদিও এটা যেহেতু আগের কোশ্চেন, তো এখানের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো নিশ্চয়ই হবে না। তোমরা আমাকে বর্তমান চিফ ইলেকশন কমিশনারের নাম বলো, কমেন্টে আমায় জানাও। বর্তমান আমাদের যে চিফ ইলেকশন কমিশনার রয়েছে তার নাম কি? তিনি মাঝখানে কিন্তু কন্ট্রোভার্সির জন্য খবরেও এসেছিলেন, এবং খবরে কিন্তু বহুদিন ছিলেন। এটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের জন্য, আশা করি তোমরা সবাই শুনেছো। তার নাম কি? নাম হচ্ছে তার জ্ঞানেশ কুমার। সে হচ্ছে আমাদের কারেন্ট চিফ ইলেকশন কমিশনার। পরের কোশ্চেনে চলে আসি। আচ্ছা, চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনের আর্টিকেল কত মনে রাখবে? 324। আচ্ছা, পার্ট কত কমেন্টে জানাও, পার্ট কত? পরের কোশ্চেনে চলে আসি, ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে
কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? বলো। অ্যান্সার কিন্তু হবে আমাদের কর্ণাটক। কর্ণাটক রাজ্য কিন্তু নিজের কেন্দ্রের অনুমতি নিয়ে নিজের রাজ্যের কিন্তু নিজস্ব পতাকা চালু করতে চলেছে। পরের কোশ্চেনে চলে আসি, ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি বা ভারতবর্ষের প্রেসিডেন্ট কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? অ্যান্সার হবে আমাদের 12 জনকে। আচ্ছা, কী কী গ্রাউন্ডে করতে পারে? স্পোর্টস, লিটারেচার, আরও কী কী গ্রাউন্ড ছিল সেই গ্রাউন্ডগুলো কিন্তু মনে রাখবে যে এই 6টা গ্রাউন্ড ছিল। আচ্ছা, লোকসভার রাজ্যসভার মধ্যে যদি কুইক কিছু পয়েন্টস বলে দিই, লোকসভাকে বলা হয় আমাদের লোয়ার হাউস, রাজ্যসভাকে বলা হচ্ছে আমাদের আপার হাউস। লোকসভার আমাদের মেম্বার হওয়ার জন্য মিনিমাম এজ হচ্ছে 25, রাজ্যসভার হচ্ছে 30। এখানে 5 বছর টার্ম, এখানে 6 বছরের টার্ম। লোকসভা হচ্ছে আমাদের 5 বছরের টার্ম, রাজ্যসভা হচ্ছে আমাদের 6 বছরের টার্ম। লোকসভাকে বলা হয় কিন্তু লোয়ার হাউস, রাজ্যসভাকে বলা হয় কিন্তু আমাদের আপার হাউস। এক সেকেন্ড, পেনটা একটুখানি সমস্যা করছে। হ্যাঁ, হয়ে গেছে। লোকসভাকে বলা হচ্ছে কিন্তু লোয়ার হাউস, আর এটাকে বলা হয় কিন্তু আপার হাউস। এটাকে যে প্রিজাইড করে তাকে আমরা বলি প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার যে কিনা ইউজুয়ালি হয়ে থাকে স্পিকার। আর এখানে যে হয়ে থাকে সেটাকে কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট, যে কিন্তু আমাদের কী হয়ে থাকে, যে আমাদের ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকে সে কিন্তু আমাদের ডিফ্যাক্টো আমাদের যে ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকে সেই কিন্তু আমাদের রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে। আচ্ছা, আর কি মনে করতে পারি? লোকসভার টোটাল সদস্য সংখ্যা কত? লোকসভার টোটাল সদস্য সংখ্যা কত? মনে রাখবে 550। আর রাজ্যসভার কত? রাজ্যসভার কিন্তু 250। 250-এর মধ্যে 238 তোমরা জানো ইলেকশনের মাধ্যমে হয়, এবং 12 জন কিন্তু প্রেসিডেন্ট নমিনেট করতে পারে। আর এই 550-এর মধ্যেও তোমরা জানো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কত আসে। আমি যেটা বলি সেটা হচ্ছে 2 জন। আগে কিন্তু 552 ছিল। এই 552-এর মধ্যে 2 জনকে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিল, যাদেরকে কিন্তু রাষ্ট্রপতি নমিনেট করতো। সেটা কিন্তু 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। চলে আসি পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? দেখো, বারবার কিন্তু রিপিট হচ্ছে, বারবার কিন্তু মৌলিক অধিকার, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বারবার ইমার্জেন্সি, চিফ ইলেকশন কমিশনার, কারেন্ট, বারবার কিন্তু জিনিসগুলো রিপিট হচ্ছে। আমাদের কতগুলো শিডিউল রয়েছে, যখন বারবার রিপিট হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষার সময় ভুল করলে চলবে না। তো বলে দাও আমাদের ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? আমাদের কিন্তু পর্ব 3-এ মৌলিক অধিকার রয়েছে। আচ্ছা, পর্ব 1-এ কী রয়েছে? পর্ব 2-এ, পর্ব 3-এ, 4-এ, 5-এ, 6-এ, 7-এ। কমেন্টে জানাও এই কটার মধ্যে কী রয়েছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কটা, আমাকে জানাও কী রয়েছে। পরের প্রশ্নতে চলে আসি, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিলে বিভক্ত? আচ্ছা, যারা ইংলিশ মিডিয়াম তাদের মনে রাখবা তফসিল হচ্ছে আমাদের শিডিউল। কতগুলো শিডিউলে আমাদের ভারতীয় সংবিধান বিভক্ত, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। কী দিয়ে মনে রেখেছিলাম? টিয়ার্স অফ ওল্ড পিএম। 12টা শিডিউলের মধ্যে কিন্তু আমাদের সংবিধান বিভক্ত। পরের প্রশ্নে চলে আসি, ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত, তাকে মনে করার চেষ্টা করো। 50 নম্বর কিসে ছিল? আমরা দেখেছিলাম 36 থেকে 51 কিন্তু ছিল আমাদের ডিপিএসপি। কী ছিল আমাদের? ডিপিএসপি। 51A কী ছিল আমাদের? ফান্ডামেন্টাল ডিউটিজ, যেগুলো মৌলিক কর্তব্য ছিল আমাদের। আচ্ছা, 50 নম্বর কী ছিল? 50 নম্বর কিন্তু আমাদের হচ্ছে বিচারবর্গকে কার্যনির্বাহীগণের থেকে আলাদা করা, মানে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। ইংলিশে হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, যে জুডিশিয়ারি যেটা রাখবে সেটাকে এক্সিকিউটিভের কাজ থেকে আলাদা করা। জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভকে কিন্তু আলাদা রাখা, এটা হচ্ছে আমাদের কিন্তু আর্টিকেল নাম্বার 50-এ বলা হয়েছে। তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু এক সময় আমাদের জুডিশিয়ারি এবং আমাদের যে এক্সিকিউটিভের মধ্যে কিন্তু ভীষণভাবে একটা দ্বন্দ্ব চলেছিল, ভীষণভাবে দ্বন্দ্ব। তোমরা যদি বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টসগুলো করে দেখো, 41, 39, 44, 42 ইন্দিরা গান্ধীর টাইম পিরিয়ডে, এবং বিভিন্ন যে পরপর কেস হয়েছিল, মিনার্ভা মিলস কেস, কেশবানন্দ ভারতী কেস, এলআইসি অফ ইন্ডিয়া কেস, আমাদের কেস ছিল যে আমাদের এসআর বোমাই যে জাজমেন্ট, বা ইন্দিরা গান্ধীর সময় আমাদের যেইভাবে ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টের রায়গুলোকে পাল্টে দিয়ে অ্যামেন্ডমেন্টস নিয়ে এসেছিল রাইট টু প্রপার্টিকে সরানোর জন্য,
সেইগুলো কিন্তু যদি তোমরা পড়ো তোমরা কিন্তু সত্যিই ইন্টারেস্টিং পেয়ে যাবে। এই বিষয়গুলো হচ্ছে পলিটির আসল বিষয়। এইগুলো যদি তোমরা দেখো, এইগুলো যদি তোমরা জানো, তাহলে কিন্তু তোমাদের পলিটিতে ভীষণ পরিমাণে ইন্টারেস্ট হবে। যদিও এই ভিডিওর মাধ্যমে এটা বলা সম্ভব হচ্ছে না, চেষ্টা করবো কোনো শর্টসের মাধ্যমে বা অন্য ভিডিওর মাধ্যমে এই গল্পগুলো তোমাদের করার। যদি তোমরা এই গল্পগুলো জানো, তাহলে আমাদের ভারতীয় যে পলিটি, ভারতীয় যে আমাদের রাজনীতি রয়েছে বা এই যে পলিটিক্স রয়েছে, এইটা কিন্তু সম্পর্কে কিন্তু তুমি অনেকটা ডিপ বুঝতে পারবে। শুধু শুধু থিওরি পড়ে হবে না, জিনিসটাকে ফিল করতে হবে, জিনিসটাকে অনুভব করতে হবে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, 39th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন এসেছিলো, তার ব্যাকগ্রাউন্ডে কী চলছিল, মিনার্ভা মিলস কেস কেন হয়েছিল, তার ব্যাকগ্রাউন্ডে কী চলছিল, LIC ইন্ডিয়া কেস কেন হয়েছিল। যখন সেটা জানবে তখন তুমি বুঝতে পারবে আচ্ছা এই কারণের জন্য এটা হয়েছিল। তখন দেখবে কিন্তু সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট এবং ভালোবাসা অনেকটাই তোমার বেড়ে যাবে। চলে আসি পরের প্রশ্নে। ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? দেখো আমি কিন্তু রিপিট করে দিয়েছিলাম, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন ছিল আমি রিপিট করে দিয়েছিলাম। আমি আবারও বলে যাচ্ছি, পরীক্ষার সময় পড়ে যাবে। প্রথম রাষ্ট্রপতি কে ছিল, দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিল, তৃতীয় রাষ্ট্রপতি কে ছিল, চতুর্থ রাষ্ট্রপতি কে ছিল, এখন রাষ্ট্রপতিকে কততম, তার টার্ম কত? আমি বলি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার। এর পুরো লিস্টটা দেখে যাবে যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কতজন প্রেসিডেন্ট হয়েছে, কতজন ভাইস প্রেসিডেন্ট হয়েছে, কতজন প্রাইম মিনিস্টার হয়েছে, তাদের কার্যকাল কত, মেয়াদকাল কত এবং কতজন হয়েছে, এটা লিস্টটা কিন্তু দেখে যাবে। পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তোমার কাছে না থেকে থাকে, আমি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেবো। অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, যাতে কিনা তোমরা সেই ইনফরমেশন মিস না করো। সবাই পারবে আশা করি। সেটা হচ্ছে আমাদের জাকির হুসেন। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের ফার্স্ট রাষ্ট্রপতি ছিল, আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিল। আচ্ছা, কমেন্টে আমি বলো সেকেন্ড রাষ্ট্রপতি কী ছিল, তাহলে সেকেন্ড রাষ্ট্রপতি আমায় কী ছিল। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি, লোকসভার সভাপতিত্ব করেন কি? দেখো দেখো এটাই কিন্তু লাভ যখন আমরা অপশান দিয়ে পড়বো। আগেরগুলো কিন্তু আমি তোমাদের শুধু কোয়েশ্চেন পড়ে আসিনি, আমি কিন্তু অপশান দিয়েও তোমাদেরকে ডিসক্রাইব করেছি। অপশান দিয়ে যেহেতু তোমাদেরকে করে দিয়েছি, দেখো অপশান দিয়ে কোশ্চেনটা চলে আসলো, লোকসভার সভাপতিত্ব করেন কি? আমাদের স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। যখন এই যে অপশানে দেখলে প্রাইম মিনিস্টার, মনে করার চেষ্টা করো তো প্রাইম মিনিস্টারের আর্টিকেল কত ছিল, 74 ছিল না 75 ছিল? আচ্ছা, মনে করার চেষ্টা করো তো প্রাইম মিনিস্টার কি লোকসভা থেকে থাকে না রাজ্যসভা থেকে থাকে, নাকি যে কোনো সভা থেকেই থাকতে পারে? আচ্ছা, মনে করো তো কোনো যদি ব্যক্তি মিনিস্টার হয়ে থাকে, আচ্ছা কোনো যদি ব্যক্তি কোনো সদস্য, আচ্ছা আমাদের কোনো ব্যক্তি রয়েছে, আমরা জানি তাকে যদি মিনিস্টার হতে হয়, হয় লোকসভার সদস্য হতে লাগবে না রাজ্যসভার সদস্য হতে লাগবে। যেমন আমাদের নির্মলা সীতারামন রাজ্যসভার সদস্য, আমাদের জয়শঙ্কর রাজ্যসভার সদস্য। আচ্ছা, এমন কোনো ব্যক্তি যেই ব্যক্তি লোকসভার সদস্য না রাজ্যসভার সদস্য না, সে কি মিনিস্টার হতে পারবে? দেখি তো কমেন্টে বলো, সে কি মিনিস্টার হতে পারবে? ইয়েস, সে মিনিস্টার হতে পারবে, কিন্তু তাকে 6 মাসের মধ্যে উইদিন 6 মান্থস তাকে কিন্তু লোকসভা বা রাজ্যসভা কোনো না কোনো হাউস থেকে জিতে আসতে লাগবে, নালে কিন্তু তার মিনিস্টার যে সে হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। কমেন্টে মনে করার চেষ্টা করো তো, যখনই প্রাইম মিনিস্টার দেখলাম মনে করার চেষ্টা করতে। আচ্ছা, প্রথম প্রাইম মিনিস্টারকে, আচ্ছা লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টারকে, আচ্ছা শর্টেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টারের নাম কি? আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি কততম প্রাইম মিনিস্টার? আচ্ছা, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তখন কে প্রাইম মিনিস্টার ছিল? 44 থেকে প্রাইম মিনিস্টার ছিল। আচ্ছা, ইন্দিরা গান্ধীর পরে কে এসেছিলো? আচ্ছা, ভিভি গিরির আগে কে এসেছিলো? এইভাবে যদি মনে করার চেষ্টা করো না, দেখবে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল মনে করার চেষ্টা করতো যে ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেল। আচ্ছা, প্রথম ভাইস প্রেসিডেন্টের নাম কি? কারেন্ট ভাইস প্রেসিডেন্টের নাম কি? জগদীপ ধনখড় ডিজাইন করে দিল, কে নতুন ভাইস প্রেসিডেন্ট হতে চলেছে? প্রেসিডেন্টের আর্টিকেল কত? আচ্ছা, পার্ট কত এগুলোর? এইগুলো যদি দেখো, তুমি যদি মনে করতে পারছো, তাহলে কিন্তু বস তোমাকে কেউ আটকাতে পারবে না, পরীক্ষা কিন্তু তুমি ক্র্যাক করতে চলেছো। আর যদি তোমার একটু ডাউট হয়ে থাকে, তোমার যদি না মনে পড়ে যে প্রাইম মিনিস্টারের আর্টিকেল কত, প্রেসিডেন্টের আর্টিকেল কত, নো কনফিডেন্স মোশন কত, তাহলে কিন্তু বস তোমার কিন্তু চাপ হতে চলেছে। এখনও সময় আছে, রিভিশন করো, যেই বই পড়ছো না কেন সেই বই বারবার পড়ো। 10 জায়গা থেকে পড়ার থেকে একটা বই বারবার করে সেই জিনিসগুলো কিন্তু রিভাইজ করে নাও। চলে আসি পরের প্রশ্নে। আচ্ছা, তার আগে বলে দিই, তোমরা যারা আমাদের অফলাইন ব্যাচে জয়েন হতে চাও, আমাদের সাথে অফলাইনে তোমরা জয়েন হতে চাও, তোমরা কিন্তু এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের অফলাইন ব্যাচে খুব শীঘ্রই আমাদের ব্যাচ স্টার্ট হতে চলেছে। সামনে আমাদের জিডি, যে এসএসসি কন্ডাক্টেড আমাদের জিডি এক্সাম রয়েছে বা পুলিশের যে এক্সাম রয়েছে, সেগুলো কিন্তু আমাদের সেপারেট ব্যাচ আসতে চলেছে। আমাদের খুব লিমিটেড 30 থেকে 40টা স্টুডেন্টের মাধ্যমে আমাদের কিন্তু পড়ানো হয়ে থাকে। আমাদের
সব আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে, ম্যাথসের আলাদা ফ্যাকাল্টি, ফিজিক্স কেমিস্ট্রির আলাদা আলাদা ফ্যাকাল্টি, আমাদের কিন্তু ইংলিশের আলাদা ফ্যাকাল্টি, পলিটের আলাদা ফ্যাকাল্টি দেওয়া হয়। এবং এখানে কিন্তু তুমি প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের কিন্তু তুমি ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে। যদি কোনো কারণবশত তুমি ক্লাসে অফলাইনে আসতে না পারো, তুমি ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে। এবং তোমাদের জন্য একটা সুখবর, যারা দূরে রয়েছো, যারা অফলাইনে আসতে পারবে না, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। খুব শীঘ্রই আমাদের একটা অনলাইন ব্যাচও আসতে চলেছে, তোমরা কিন্তু সেই ব্যাচে এনরোল করতে পারো। আচ্ছা, আমাদের অফলাইনের লোকেশানটা কি রয়েছে, তোমরা যে কেউ শিয়ালদা থেকে যদি এসে থাকো, বনগা লাইনের ট্রেন ধরবে, অশোকনগর স্টেশনে নামবে, অশোকনগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 মিনিট বা 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মাধ্যমে কিন্তু তোমরা আমাদের অফলাইন সেন্টারে চলে আসতে পারবে। চলে আসি আমাদের পরের প্রশ্নে। ভারতীয় সংবিধানের আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা হয়েছে কি, বা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? মনে রাখবে, রাষ্ট্রপতির যেই আর্টিকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মনে করার চেষ্টা করবে। 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61 সবকটা আর্টিকেল কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে কি রয়েছে? 61তে কিন্তু আমাদের ইমপিচমেন্টের কথা বলা রয়েছে। আমি কিন্তু এর আগেও জিজ্ঞাসা করেছিলাম, কমেন্টে আমি অ্যান্সার করবে যে কারা প্রেসিডেন্টের নির্বাচনে ইলেকশনে পার্টিসিপেট করে বাট ইমপিচমেন্টে পার্টিসিপেট করে না। পরের প্রশ্নে চলে আসি। ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে জারি করার ক্ষমতা দিয়েছে? দেখো, আবার আমরা কিন্তু করে এসেছি, আমরা কিন্তু সুপ্রিম কোর্টে রিট করেছিলাম যখন, তখন আমরা দেখে নিয়েছি সুপ্রিম কোর্টের রিট কত। সুপ্রিম কোর্টের রিট হচ্ছে আমরা দেখেছিলাম 32-এ, হাইকোর্টের রিট কত? 226 নম্বরে। ইজিলি তোমরা করে দিতে পারবে। পরের প্রশ্নে চলে আসি। কোয়েশ্চেন 38, ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে দিয়ে চলে আসবে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই রাজ্যসভা এবং লোকসভা করে দিয়ে চলে আসবে। তারপর যখন অ্যান্সার কী বেরোবে দেখবে কেটে দিয়েছে, অ্যান্সার তোমার নেগেটিভে চলে গেছে। কেন? আসল অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। মনে রাখবে যে রাষ্ট্রপতি এ কিন্তু পার্লামেন্টে বসে না, বাট পার্লামেন্টে রাষ্ট্রপতি ছাড়া কোনো কাজ হবে না। কোনো বিল যদি পাস করতে লাগে সেটা আমাদের লোকসভায় পাস হবে, রাজ্যসভায় পাস হবে, এবং তারপর কিন্তু আমাদের সেটা রাষ্ট্রপতির কাছে যেতে লাগবে। রাষ্ট্রপতি যখন সিগনেচার করে দেবে তারপরে কিন্তু সেই বিলটা কোনো আইন তৈরি হবে। তো রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া কিন্তু কোনো বিল আইন তৈরি হবে না। এবং মনে রাখবে, যখন আমাদের প্রথম পার্লামেন্টের সেশন শুরু হয়, আচ্ছা আমাদের কটা সেশন হয়ে থাকে কমেন্টে আমায় জানাও তো, আমাদের কটা সেশন হয়ে থাকে? যখন সেশন শুরু হয় তখন কিন্তু আমাদের এই রাষ্ট্রপতি সামান করে এবং সবাইকে ডাকে সেশন শুরু হওয়ার আগে। আচ্ছা আমি বলে দিই, আমাদের 3টে সেশন হয়ে থাকে। আমাকে কমেন্টে জানাও কী কী 3টে সেশন হয়ে থাকে, কী কী 3টে সেশন এবং কোন কোন মাসে হয়ে থাকে এটাও আমাকে কমেন্টে জানাও। তো মনে রাখবে, রাষ্ট্রপতি ছাড়া কিন্তু আমাদের সংসদ হয় না। তো রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। পরের প্রশ্নে চলে আসি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় করা হয়েছে? আচ্ছা অ্যান্সার হচ্ছে আমাদের 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারত ও বাংলাদেশের মাধ্যমে অঞ্চল বিনিময় করা হয়েছে। আচ্ছা পরেরটায় চলে আসি। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলেছেন? তোমাদের বলে দিয়েছি, অ্যাগেইন বলি, 32 নম্বর ধারা, যেটা আমাদের রিডস আছে। এটাকে কিন্তু বি.আর. আম্বেদকর আমাদের কি বলেছেন? হৃদয় এবং আত্মা। আচ্ছা যখনই বি.আর. আম্বেদকরের নাম দেখব তখন একটু মনে করার চেষ্টা করো তো, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা মনে পড়ে যায়। আচ্ছা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল কত সালে তৈরি হয়েছিল? এর প্রথম সেশন কবে হয়েছিল? শেষ সেশন কবে হয়েছিল? এর ফ্ল্যাগ ডিজাইন কে করেছিল আমাদের ভারতবর্ষের? এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যানথেম কবে আমাদের অ্যাডপ্ট করেছিল? এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চিফ আর্কিটেক্ট কাকে বলা হয়? কেই বা প্রেসিডেন্ট ছিল, কেই বা ভাইস প্রেসিডেন্ট ছিল, কে টেম্পোরারি প্রেসিডেন্ট ছিল? মনে করার চেষ্টা করো এবং আমায় কমেন্টে বলো। না বলতে পারলে নেক্সট ভিডিওতে যখন আসবে, নেক্সট ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলসে পড়াবো। যোজনা কমিশন বা যেটাকে প্ল্যানিং কমিশন বলা হয়, পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? তোমরা সবাই জানো সেটা হচ্ছে আমাদের নীতি আয়োগ। আগে যেটা আমাদের প্ল্যানিং কমিশন ছিল, পরবর্তীকালে 2014-এ
আমাদের মোদি গভর্নমেন্ট আসার পরে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সেটা হয়ে গেছে কিন্তু আমাদের এখন নীতি আয়োগ। যে প্ল্যানিং কমিশনগুলো রয়েছে, এই প্ল্যানিং কমিশনের কিন্তু কাজগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যে ফার্স্ট প্ল্যানিং কমিশন, সেকেন্ড প্ল্যানিং কমিশন, থার্ড প্ল্যানিং কমিশন, এবং এদের আন্ডারে যে ইম্পর্টেন্ট কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মনে রাখবে নীতি আয়োগ কবে তৈরি করা হয়েছে, সেটাও মনে রাখবে 2015 সালে আমাদের নীতি আয়োগ তৈরি করা হয়েছে। পরেরটায় চলে আসি, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে যুক্ত? আশা করি সবাই পারবে, সবাই জানো, জম্মু এবং কাশ্মীরের সাথে যুক্ত। যখন জম্মু কাশ্মীর করেছো তখন কিন্তু আমাদের মনে করার চেষ্টা করবে জম্মু কাশ্মীরের সাথে কিন্তু আরও একটা ধারা ছিল, সেটা হচ্ছে 370 এটাকে অ্যাব্রোগেট করা হয় কত সালে, সেটাও মনে করবে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটাও মনে করে করার চেষ্টা করবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যদিও কন্টেম্পোরারি অ্যাফেয়ার্স হয়ে গেছে, অনেকটা পুরানো হয়ে গেছে, এটা নিয়ে কোর্টে বিবাদ এবং অনেক কিছু চলছিল, মনে করার চেষ্টা করো। এটা নিয়ে সিনেমাও বেরিয়েছে, কে সিনেমা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন? সঠিক অ্যান্সার হবে আমাদের পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু আমাদের ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছে। পরের প্রশ্নে চলে আসি, নিম্নের কোন প্রস্তাবে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছিল? নিম্নলিখিত কোন প্রস্তাবের মাধ্যমে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছিল? তোমরা সবাই জানো, সেটা হচ্ছে আমাদের কি মিশন, আমাদের ক্যাবিনেট মিশন। আচ্ছা, কত সালে এসেছিল? 1946। আচ্ছা, আমার কমেন্টে বলো তো, তোমাদের তো হিস্ট্রি সবার ভালো, হিস্ট্রি তো আমরা খুব পড়েছি, মডার্ন হিস্ট্রি খুব পড়েছি। আচ্ছা, ক্যাবিনেট মিশন প্ল্যান আমাদের সাইমন কমিশন কত সালে এসেছিল? সাইমন কমিশন। ওয়াবেল পরিকল্পনা কত সালে? ক্রিপস মিশনই বা কত সালে? মনে করার চেষ্টা করো। সেই সময় কে গভর্নর জেনারেল ছিল? মনে করার চেষ্টা করো, নাহলে কিন্তু হিস্ট্রি টিচার খুব বকা দেবে। হিস্ট্রি টিচার কিন্তু পড়িয়েছে, মনে করার চেষ্টা করো, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি। রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না। আচ্ছা, এর মধ্যে রাষ্ট্রপতি কাকে নির্বাচন করেন না? এর মধ্যে রাষ্ট্রপতি কাকে নির্বাচন করেন না? অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রীকে। মনে রাখবে, প্রধানমন্ত্রীকে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করেন না। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নির্বাচন করেন না, তিনি কিন্তু শুধুমাত্র ওথ দেয়, মানে শপথ বাক্য পাঠ করায়, শুধুমাত্র কিন্তু শপথ বাক্য পাঠ করা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। আচ্ছা, আর রাষ্ট্রপতির দ্বারা আর কারা কারা নিযুক্ত হয়, কেউ বলতে পারবে? রাষ্ট্রপতির দ্বারা আর কারা কারা নিযুক্ত হয়? কোথায় লিখবো? একটা পৃষ্ঠা নিয়ে নিই নাকি? একটা পৃষ্ঠা নিয়ে নিই। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কারা কারা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নিযুক্ত হয় লিখি নাকি? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার, পুরোটাই লিখি, যেটাকে আমরা বলি ক্যাগ। আচ্ছা, কত নম্বর আর্টিকেল মনে পড়ছে? 148। আচ্ছা, আমাদের গভর্নর কত নম্বর আর্টিকেল? আচ্ছা, অ্যাটর্নি জেনারেল আর্টিকেল মনে করো, গভর্নরের আর্টিকেল মনে করো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, সুপ্রিম কোর্টের আর্টিকেল কত মনে করো? আমাদের সুপ্রিম কোর্টের আদার জাজেস, হাই কোর্টের জাজেস, আর আমাদের হায়ার অফিসিয়ালস, সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে থেকে থাকে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের আদার যে হায়ার অফিসিয়ালস রয়েছে তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি আমাদের নিযুক্ত করে থাকেন। পরের প্রশ্নে চলে আসি, নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? বলেই দিয়েছি তোমাদেরকে, দেখি কে কে অ্যান্সার করতে পারে। অ্যাটর্নি জেনারেল হয়, কন্ট্রোলার জেনারেল হয়, রাজ্যপাল হয়, তো অ্যান্সার হচ্ছে উপরের সবকটি। পরের প্রশ্নে চলে আসি, তথ্য জানার অধিকার, যেটাকে বলা হয় রাইট টু ইনফরমেশন, আরটিআই, যেটাকে আমরা বলি আরটিআই, কত সালে পাস হয়? সবাই জানি, আমরা ইউজও করে থাকি মাঝে মধ্যে, সেটা হচ্ছে আরটিআই 2005 সালে। ভ্যাকেন্সি জানার জন্য, কোন স্টেটে কতটা ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি বাড়ানো হবে কি না, কবে নোটিফিকেশান বেরোবে, এই সব কিছু জানার জন্য আমরা আজকে আরটিআই ইউজ করে থাকি। আমাকে বলতে পারবে যে এই আরটিআই এর জন্য
যে অফিসারকে নিযুক্ত করা হয় সেই অফিসারের নাম কি? এই আরটিআই বা আমাদের যে ইনফরমেশান দেওয়ার জন্য তো একটা ইনফরমেশান অফিসার থাকে, রাজ্যেও থাকে, কেন্দ্রেও থাকে। আচ্ছা, আশা করি সবাই জানো, তাও বলে দিচ্ছি। আমরা যেহেতু ফেডারেলিজম ফলো করি, তো সেন্ট্রালে এবং স্টেটে যা হয় আমাদের বরাবর হয়, মানে নির্বাচন যদি সেন্ট্রালে হয় স্টেটেও আমাদের হয়ে থাকে, সেরকম যে অফিসারগুলো থেকে থাকে সেন্ট্রাল লেভেলেও থেকে থাকে, তো স্টেট লেভেলেও থেকে থাকে। এই যে অধিকার দেওয়ার জন্য সেন্ট্রাল লেভেলে যে অফিসার আছে তার নাম কি, এবং স্টেট লেভেলে যে অফিসার আছে তার নাম কি? পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর রয়েছে? তখন বলিনি, বললাম পরে বলে দেবো। তো মনে রাখবে আমাদের টোটাল 3টি স্তর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত ব্যবস্থা, তার কী কী স্তর রয়েছে? এটাকে কিন্তু 3 টায়ার সিস্টেম বলে। কী কী রয়েছে? প্রথম আমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত, একটু অ্যাডজাস্ট করে নিও, আমার বাংলা হাতের লেখা খুব সুন্দর। নেক্সট রয়েছে পঞ্চায়েত সমিতি, পরে রয়েছে আমাদের জেলা পরিষদ। আচ্ছা, কোন স্টেট প্রথম ছিল যে পঞ্চায়েতি রাজ অ্যাকসেপ্ট করেছিল? কমেন্টে আমায় জানাও। আরও এটা জানাও যে আমরা পঞ্চায়েতি রাজ ডে কবে পালন করি? পঞ্চায়েতি রাজ ডে বা পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? কমেন্টে জানাও, ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে চলে আসি, নিচের কোনটি হবে না, কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? এর মধ্যে কোনটা ভারতের সংসদের অধিবেশন নয়? গ্রীষ্মকালীন, শীতকালীন, বর্ষাকালীন, বাজেট। মনে রাখবে আমাদের কিন্তু 3টে সেশন হয়ে থাকে। কি কি একটু আগে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, দেখো কোশ্চেনে পেয়ে গেলাম। আমাদের 3টে সেশন হয়ে থাকে, গ্রীষ্মকালীন, শীতকালীন এবং বর্ষাকালীন। ভুল বললাম, বর্ষাকালীন না, বাজেট অধিবেশন। যে বর্ষাকালীনে হ্যাঁ নাড়ছিলে তোমরা কিন্তু একদম পড়াশোনা করছো না। 3টে সেশন হয়ে থাকে কিন্তু, তো বর্ষাকালীন অধিবেশন কিন্তু আমাদের ভুল। আচ্ছা, গ্রীষ্মকালীন অধিবেশন আমাদের কোন থেকে কোন মাস অবধি হয়ে থাকে? আমাদের কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর অবধি হয়ে থাকে, জুলাই থেকে কিন্তু সেপ্টেম্বর অবধি হয়ে থাকে। আচ্ছা, শীতকালীন অধিবেশন কবে হয়ে থাকে? কবে হয়ে থাকে? আমাদের নভেম্বর থেকে কিন্তু জানুয়ারি মাস অবধি হয়ে থাকে। আরে কি লিখলাম কথা বলতে বলতে ওলট পালট করে দিলাম নাকি? চলো, নভেম্বর থেকে কিন্তু আমাদের নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাস অবধি হয়ে থাকে। আর বাজেট অধিবেশন কিন্তু আমাদের ফেব্রুয়ারিতে হয়ে থাকে, ফেব্রুয়ারি। আচ্ছা, কত তারিখে পেশ করা হয় বাজেট? কে পেশ করে বাজেট? আচ্ছা, বাজেট পাস করার আগে যে একটা সেরিমনি হয়ে থাকে, তোমরা কি জানো সেই সেরিমনিটা কি? পরে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। খুব একটা আমাদের একটা কাস্টমারি সেরিমনি হয়ে থাকে, তোমরা যদি জানো জেনে অবাক হবে যে কী হয়ে থাকে সেই সেরিমনির মাধ্যমে। ইউটিউব চ্যানেলে আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলেই কোনো পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো পরীক্ষার জন্য যেটা মনে রাখবে, আমাদের কিন্তু টোটাল 3টে সেশন হয়ে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, সংবিধানে কিন্তু কোথাও মেনশন করা নেই যে আমাদের 3টে সেশন হতে লাগবে। সংবিধানে কিন্তু শুধু মেনশন করা যে 2টো সেশন, এই যে গ্রীষ্মকালীন, শীতকালীন, তো এরকম 2টো সেশনের মাধ্যমে ম্যাক্সিমাম যে সবথেকে বেশি যেটা গ্যাপ হতে পারে মনে রাখবো সেটা 6 মাসের। সংবিধানে শুধু এটুকু মেনশন করা রয়েছে, সংবিধানে কিন্তু কোথাও মেনশন করা নেই যে কটা অধিবেশন হবে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো স্টেট লেভেলে অতটাও আসবে না বা আসেনি এখনও পর্যন্ত কোনো, এগুলো সিডিএস, ইউপিএসসি বা সেন্ট্রাল লেভেলের যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় ট্রিকে দিয়ে থাকে, বেশিরভাগ ইউপিএসসিতে। 50 নম্বর কোশ্চেন, এবং আমরা হাফ সেঞ্চুরি প্রায় করে ফেলেছি। রাজ্যসভা সদস্যগণকে নির্বাচিত করেন কে? জনগণ, লোকসভা, বিধানসভার নির্বাচিত সদস্য নাকি বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ? অ্যান্সার হবে কিন্তু বিধানসভার নির্বাচিত সদস্যগণ। বিধানসভার নির্বাচিত সদস্যগণ কিন্তু রাজ্যসভার সদস্যকে করে থাকে। আচ্ছা, এজ কত রাজ্যসভার মেম্বার হতে গেলে? ম্যাক্সিমাম মেম্বার কত রাজ্যসভার? আর রাজ্যসভার আরেক নাম কি আমাকে কমেন্টে জানাও। আর আমাদের কারেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে হতে চলেছে তার নাম কি? কমেন্টে জানাও। আচ্ছা, আর রাজ্যসভার আমাদের যে চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান, তিনিই বা কে? আর যদি চেয়ারম্যান যদি মারা যান বা তিনি অনুপস্থিত থাকেন, তার জায়গায় কে দায়িত্ব সামলায় সেটাও আমাকে কমেন্টে জানাও। পরের কোশ্চেনে চলে আসি, রাজ্যপালকে শপথ কে দেয়? দেখো কতটা রিপিটেশন দেখতে পাচ্ছ। কে শপথ দেয় রাজ্যপালকে? হাইকোর্টের প্রধান বিচারপতি। মনে রাখবে আমরা কিন্তু দেখেছিলাম অ্যাপয়েন্ট করে
প্রেসিডেন্ট কি করে? অ্যাপয়েন্ট করে, বাট শপথ দেয় কে? শপথ দেয় কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, হাইকোর্টের প্রধান বিচারপতিকে ওথ বা শপথ পাঠ করায় কে? কমেন্টে অ্যান্সার করো। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের কিন্তু কলম দিয়ে দিয়েছে, সেই কলম আর রো দেখে কিন্তু আমাদের মিলাতে হবে। দেখে নিই আমরা কি আছে। আচ্ছা, আরও একটা জিনিস যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট এজ। সেটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে যে রাজ্যপালের রিটায়ারমেন্ট এজ কত, বা কত বছরের জন্য এটা নিযুক্ত হয়ে থাকে। রাষ্ট্রপতি কত বছরের জন্য নিযুক্ত হয়, প্রধানমন্ত্রী কত বছরের জন্য নিযুক্ত হয়, রাজ্যসভার মেম্বার, লোকসভার মেম্বার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, এরা কত বছরের জন্য নিযুক্ত হয়ে থাকে। ক্যাগ বা আমাদের অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল, এরা কত বছরের জন্য নিযুক্ত হয়ে থাকে। ক্যাবিনেট সেক্রেটারি, এগুলো মনে রাখার কিন্তু চেষ্টা করবে। আচ্ছা, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর কিন্তু 65 বছর বয়স পর্যন্ত এনারা রিটায়ার হতে পারেন। তো প্রথমেরটা কিন্তু আমার মনে হচ্ছে একদম ঠিক আছে। তো একেরটা এ আমরা যদি পেয়ে যাই, দুটো অপশানে আছে আমাদের এ। দেখি তারপরেরটা, হাইকোর্টের রাজ্যের বিচারপতি, রাজ্যের কিন্তু 62 বছর বয়স অবধি, এটাও একদম ঠিক আছে। তো আমরা কিন্তু আমাদের অপশান পেয়ে গেলাম, সেটা হচ্ছে অপশান এ। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 65 বছর বয়স, আর রাজ্যপাল 5 বছর, আমাদের একদম ঠিক আছে। আচ্ছা, আরও যে কটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে ইউপিএসসির চেয়ারম্যান, আমায় কমেন্টে বলবে ইউপিএসসির যে চেয়ারম্যান, কারেন্ট চেয়ারম্যানের নাম কি, আর আমায় বলো তার কত বছর বয়স, কত বছর বয়স অবধি হতে পারবে, এবং মানে টার্ম কত বছরের এবং কত বছর বয়সে সে রিটায়ার করবে, এবং পিএসসির চেয়ারম্যান, এই দুটো আমায় বলে থাকবে। আচ্ছা, ইউপিএসসির চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে কে আর রিমুভ করে কে? সেম পিএসসির চেয়ারম্যানকে রিমুভ করে কে, অ্যাপয়েন্ট করে কে? ইউপিএসসির আর্টিকেল কত, পিএসসির আর্টিকেল কত, কমেন্টে আমায় জানাও। পরের কোশ্চেনে চলে আসি, ভাষার ভিত্তিতে কোন রাজ্য? অলরেডি আমরা করে নিয়েছি, বলতে পারবো তো সবাই? আমরা বলতে পারবো? হ্যাঁ, আমরা বলতে পারবো, আমরা করে নিয়েছি। সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। দেখো, রিপিট পেয়ে গেলে সেম কোশ্চেন। সংবিধান গণপরিষদে কত সালে? দেখো, রিপিট কোশ্চেন। এই অবধিও যদি তোমরা করে চলে যাও, এবং অপশানগুলো আমি যেগুলো পড়ে বললাম, তাতেও তোমরা পলিটিতে সব কোশ্চেন অ্যাটেন্ড করে চলে আসবে। অ্যান্সার হবে আমাদের 26শে নভেম্বর 1949। আচ্ছা, 55 নম্বর কোশ্চেনে চলে আসি। ভারতের সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়? কোনটি এর মধ্যে মৌলিক অধিকার নয়? সবাই জানো তোমরা, একটু আগে বললাম, সেটা হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার, যেটা এখন 300A আছে, এবং এটা এখন হচ্ছে একটা লিগাল রাইট। আমি কিন্তু বলবো না, কমেন্টে জানাও কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে রিমুভ করা হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিমুভ করা হয়েছে আমাকে কমেন্টে জানাও, দেখবো আমি কার কতদূর প্রস্তুতি রয়েছে। পরেরটায় চলে আসি, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? শপথ বাক্য পাঠ করায় কে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে? অ্যান্সার হচ্ছে ভারতবর্ষের প্রধান বিচারপতি। ভারতবর্ষের যে প্রধান বিচারপতি হয়ে থাকবে, সে কিন্তু ভারতবর্ষের যে রাষ্ট্রপতি হয়ে থাকবে, তাকে কিন্তু শপথ বাক্য পাঠ করায়। আমায় কমেন্টে বলো, ভারতবর্ষের যে রাষ্ট্রপতি, তিনি কত বছরের জন্য নিযুক্ত হয়ে থাকেন? কত বছর বয়স হলে ভারতবর্ষের রাষ্ট্রপতি আমি হতে পারবো, রাষ্ট্রপতির ইলেকশন লড়তে পারবো? কারা কারা রাষ্ট্রপতির ইলেকশনে পার্টিসিপেট করে থাকে? কত থেকে কত আর্টিকেল রাষ্ট্রপতির ইলেকশন নিয়ে ডিল করছে? ইমপিচমেন্টে কারা কারা পার্টিসিপেট করে থাকে? এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে? মাস্টার্স, গ্র্যাজুয়েট, এমএসসি, বিটেক, কী লাগবে? ভারতবর্ষের প্রধান বিচারপতি হওয়ার জন্য কত বছর আমার মিনিমাম বয়স লাগবে? কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে? কত বছরের জন্য আমাকে অ্যাডভোকেট হতে লাগবে? এবং কত বছর বয়সে আমি রিটায়ার হব? আমাকে কিন্তু কমেন্টে বলবে। এবং সুপ্রিম কোর্টের যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো রয়েছে, কত থেকে শুরু, কত নম্বর পার্ট, কমেন্টে জানাও, দেখি কতটা তুমি অ্যাক্টিভভাবে রিকল করতে পারছো। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? দেখে নিয়েছি আমরা অলরেডি, সেটা হচ্ছে 6 বছর, লোকসভার 5 বছর। ভারতের দেশীয় রাজ্যগুলিকে ভারতের গণরাজ্যে কে অন্তর্ভুক্ত করেছিলেন বলো? আমি একটু জল খেয়ে নিই, অনেকক্ষণ কথা বলেছি, গলা আমার শুকিয়ে গেছে। তোমরা কমেন্টে আমার অ্যান্সারটা ততক্ষণ বলো। আচ্ছা, অ্যান্সার কিন্তু হবে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। আমরা সবাই জানি তাকে কিন্তু আমাদের কি বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলের একটা ডাকনাম আছে, কি বলতে পারবে? তাকে কিন্তু আয়রন ম্যান বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া।
চাইনিজ পেন মাঝে মধ্যে চলছে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। ওই আছে না যে চলে তো চাঁদ তাক নেই তো শাম তাক, সেরকম অবস্থা। দাঁড়াও 1 মিনিট দেখি। চলো, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের যে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচু অফ ইউনিটি, তার হাইট কত? তার হাইট কত? যারা এসএসসি ক্যান্ডিডেট, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, তারা তো অবভিয়াসলি জানো। তো বলো তার হাইট কত? আচ্ছা, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কমেন্টে জানাও আমাকে, দেখি তোমাদের জেনারেল নলেজ, হিস্ট্রি তোমরা কতটা প্রিপেয়ার করেছো। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলে? শুধুমাত্র পলিটি বললেই তো হবে না, বাকি সাবজেক্টগুলোকেও রেডি করতে লাগবে। দেখি কতদূর তোমাদের বাকি সাবজেক্টগুলো রেডি। আচ্ছা, সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? সংসদ মানে হচ্ছে আমাদের পার্লামেন্ট, এটার গুরুত্বপূর্ণ কাজ কি বলো? আচ্ছা, আমাদের যে সংবিধান রয়েছে, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেকটা অঙ্গকে তার নিজের নিজের কাজ সুস্পষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা যে অঙ্গ রয়েছে, যেমন আমাদের জুডিশিয়ারি বা আমাদের যেটা ন্যায় ব্যবস্থা, তাকে বলে দিয়েছে এ কিন্তু ন্যায়ের কাজ করবে। আমাদের যে সংসদ, এই সংসদকে কিন্তু বলে দিয়েছে এই আইন বানাবে, আইন প্রণয়ন করবে। এবং আমাদের যে এক্সিকিউটিভ, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, অফিসার, এদেরকে কিন্তু বলে দিয়েছে এরা কিন্তু দেশ পরিচালনা করবে এবং আইনগুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট করবে। তো আইন প্রণয়ন করা, এটা কিন্তু দায়িত্ব হচ্ছে আমাদের সংসদের। আচ্ছা, মনে আছে কি তোমাদের এক্সিকিউটিভ জুডিশিয়ারি থেকে আলাদা করার জন্য কোন আর্টিকেলটা আমরা পড়েছিলাম ডিপিএসপির মধ্যে? কমেন্টে জানিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট অ্যাসপিরেশনসের ইউটিউব চ্যানেল। অবশ্যই কিন্তু তোমরা নেক্সট অ্যাসপিরেশনসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। কোনো পরীক্ষার নোটিফিকেশান বেরোলে আমাদের কিন্তু সাথে সাথে, এই যে কিছুদিন আগে তোমরা দেখতে পেলে যে আমাদের যে সিএইচএসএল এক্সাম হলো, এই সিএইচএসএল এক্সামের ডেট, আমাদের স্লট কিন্তু বুক করতে হয়েছে। সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেওয়া হয়েছে কীভাবে করবে, লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে তুমি কীভাবে করতে পারবে। এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা সবাই জানো, গ্র্যাজুয়েটের ডিটেল নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। যদি না জেনে থাকো, ভিডিওটা অবশ্যই ক্লিক করে ভিডিওতে দেখে নেবে আমাদের এই এনটিপিসির ভিডিওতে কী কী রয়েছে, কত তোমার এজ ক্রাইটেরিয়া, তোমার কি গ্র্যাজুয়েশন লাগবে, সার্টিফিকেট কী লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু ডিসকাশন করা রয়েছে। সিএইচএসএলের জন্য তোমার কি করতে লাগবে, এবং এই যে আমাদের কিন্তু হিস্ট্রিতে ডাব্লিউবিপি, কেপি, সমস্ত ইম্পর্টেন্ট যে পিওয়াইকিউসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ডিসকাশন করা রয়েছে। অতি অবশ্যই তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন যেটা রয়েছে, বেল আইকন কিন্তু প্রেস করে নেবে, তাহলে ভিডিও রিলিজ করার সাথে সাথেই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসি, কোন রাজ্যে বিধানসভার সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যে বিধানসভার সংখ্যা বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? বিধানসভা তো একটাই হবে, বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক। অ্যান্সার কিন্তু হবে আমাদের ইউপি, উত্তরপ্রদেশে কিন্তু বিধানসভার সদস্য সংখ্যা। আচ্ছা, পশ্চিমবঙ্গে বিধানসভার কতগুলো সদস্য সংখ্যা রয়েছে কেউ বলতে পারবে আমায়? কমেন্টে জানাও বিধানসভার সদস্য সংখ্যা পশ্চিমবঙ্গে কত রয়েছে। পরের প্রশ্নে চলে আসি, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত আছে? দেখো কতবার করলাম আমরা কিন্তু দেখে নিলাম 3 নম্বর অংশে, আমাদের 3 নম্বর অংশে কিন্তু উল্লেখ করা রয়েছে। ভারতীয় সংবিধান বলবৎ হয়, দেখো নিজেরাই বলো কতবার পড়লাম এই কোশ্চেনটা, কতবার পড়লাম? অনেকবার পড়লাম কিন্তু না, অনেকবার কিন্তু পড়িনি। আগেরটা কিন্তু আমরা পড়েছিলাম অ্যাডপ্ট করা হয়েছিল, সেটা কত? 26 নভেম্বর 1949। মনে আছে তোমাদের? প্রথমেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে 26শে জানুয়ারি 2050, ভিডিও শুরুতেই জিজ্ঞাসা করেছিলাম এই ডেটটার গুরুত্ব কী। এই ডেটটাই কিন্তু আমাদের বলবৎ করা হয়েছিল, মানে এনফোর্স করা হয়েছিল। অ্যাডপ্ট করা হয় 26শে নভেম্বর 1949, বাট এনফোর্স করা হয় কিন্তু 1950। আসলে 26শে নভেম্বর 1949-এ আমাদের পুরো সংবিধান যেটা ছিল, বেশিরভাগ জিনিসটাই আমাদের এনফোর্স হয়ে গেছিলো, বাট মেজরিটি অফ দ্য যে প্রভিশন সেটা কিন্তু 1950 26শে জানুয়ারিতে এসে এনফোর্স করা হয়ে থাকে। আচ্ছা, কেউ কি কমেন্টে আমায় জানাতে পারবে এই জিনিসটা কেন হলো, যে সমস্ত কিছু সংবিধান রেডি হয়ে যাওয়ার পরেও 2 মাসের কেন ডিলে করা হলো? হিন্ট দিচ্ছি, একটা হিস্টোরিক্যাল ঘটনা 1930s সময়কালে জওহরলাল নেহরুর সাথে রিলেটেড। আশা করি এবার তোমাদের মনে রয়েছে। এবার আমায় জানিও যে ঘটনাটা কী হয়েছিল, কমেন্টে আমায় জানিও। যে জানাতে পারবে তাকে কিন্তু আমাদের
কোচিংয়ের তরফ থেকে তুমি যদি জানাতে পারো, তোমার জন্য কিন্তু পরের ভিডিওতে একটা গিফট থাকবে যে এই জিনিস ঘটনাটা জানাতে পারবে। ভারতীয় সংবিধানে কোনটি মৌলিক অধিকার নয়? আচ্ছা, কী গিফট থাকবে? তোমার কমেন্ট কিন্তু পরের দিন যখন আমি ক্লাস নেবো, তোমার কমেন্ট কিন্তু তোমার নাম এবং তোমার কমেন্ট সহ পরের দিন কিন্তু আমি শো করবো যে তুমি জানিয়েছো। তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কী ঘটনার জন্য এটা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোনটি মৌলিক অধিকার নয়? আচ্ছা, অ্যাগেইন রিপিটেড কোশ্চেন কিন্তু দেখো, সম্পত্তির অধিকার আমরা দেখেছিলাম যে 300A আছে, সেটা কিন্তু এখন আর আমাদের মৌলিক অধিকার নেই। কোন আধাসামরিক বাহিনীর ভূমিকা নিচে সঠিকভাবে বর্ণিত হয়নি? সবাই অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত, একদম ঠিক আছে। সিআইএসএফ শিল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা, আমরা জানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সিআরপিএফ বড় আইন শৃঙ্খলা, আমরা জানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই সমস্ত কিছু আমাদের কোন এক্সামের মাধ্যমে জিডি দিয়ে হয়? সামনেই তোমাদের জিডির এক্সাম আসতে চলেছে। আমাদের লাস্ট যে জিডির ব্যাচ ছিল সেখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট জিডি কোয়ালিফাই করেছে। তোমরা যদি জিডির জন্য কোচিং নিতে চাও, অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং তোমাদের যে রিটেন, তার জন্য হলিস্টিক্যালি কিন্তু প্রিপারেশন করানো হবে। আচ্ছা, আরপিএ গুরুত্বপূর্ণ রাস্তার নিরাপত্তার দায়িত্বে থাকে, এইটা কিন্তু আমাদের ভুল রয়েছে। আমাদের রাস্তার দায়িত্বে থাকে আমরা জানি পিডব্লিউডি, পাবলিক ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং বর্ডার এরিয়া যেটা থেকে থাকে সেটা হচ্ছে আমাদের বিআরও। আচ্ছা, কেউ বলতে পারে বিআরও এস্টাবলিশমেন্ট ইয়ার কত? বিআরও এস্টাবলিশমেন্ট ডে কবে পালন করে? কমেন্টে আমি জানিও তো। বর্ডার রোড অর্গানাইজেশন। লোকপাল বিল নিয়ন্ত্রণ করতে চায় কি? রিসেন্টলি তোমরা দেখবে খবরে এসেছিল যে যারা লোকপাল তারা অডি না মার্সিডিজ কোন একটা এক্সপেন্সিভ একটা গাড়ির অর্ডার দিয়েছিল, সেই জন্য এরা খুব কন্ট্রোভার্সিতে পেপারে এসেছিল। মনে রাখবে এরা কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ করতে চায়। আচ্ছা, লোকপাল যে বিলটা, লোকপাল এবং লোকায়ুক্ত যে বিলটা কত সালে এসেছিল? বিল কত সালে এসেছিল কমেন্টে আমায় জানাও, ইয়ার কত? লোকপাল বিলের ইয়ার কত? পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সবাই যেন তোমরা, খুব ইজি প্রশ্ন, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমি কিন্তু বারবার বলছি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এদের লিস্ট যেন ঠোঁটস্থ থাকে। কে প্রথম ছিল, কে দ্বিতীয় ছিল, কে তৃতীয় ছিল, চতুর্থ, কত সাল, কত থেকে কত, এগুলোর লিস্ট যেন ঠোঁটস্থ থাকে। কোনো মতেই যেন এটার থেকে কোশ্চেন আসলে ভুল না হয়, খুব কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে চলে আসি, ভারতের নির্বাচন কমিশনে কতজন সদস্য আছেন? সেটাও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি করিয়ে দিয়েছি। অ্যান্সার কিন্তু আমাদের 3 জন, একজন চিফ ইলেকশন কমিশনার এবং 2 জন ইলেকশন কমিশনার। কমেন্টে আমায় বলো প্রথম চিফ ইলেকশন কমিশনারের নাম কি এবং কারেন্ট চিফ ইলেকশন কমিশনারের নাম কি, সেটাও কিন্তু আমরা অলরেডি কভার করে নিয়েছি। আচ্ছা, ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? দেখো, চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন কোন রাষ্ট্রপতি? যদি তুমি রাষ্ট্রপতিদের নাম না জানো তাহলে করতে পারবেন না। নাম কিন্তু এন সঞ্জীব রেড্ডি, ইনি কিন্তু ভারতবর্ষের চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন। পরের প্রশ্নে চলে আসি, লোকসভার প্রধান কার্য পরিচালককে? এটাও কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। লোকসভার অধ্যক্ষ, যাকে কিন্তু আমরা বলি স্পিকার। আচ্ছা, স্পিকার যখন বলেছি মনে করার চেষ্টা করো তো, ডেপুটি স্পিকার কীভাবে আসে? ডেপুটি স্পিকার কীভাবে নির্বাচিত হয়? আচ্ছা, কোরাম কি তোমাদের মনে আছে? কোরাম মিনিমাম যে আমাদের স্ট্রেংথ লাগবে, যেটা দিয়ে কোনো হাউস চলতে পারে, তাকে কোরাম বলে। মনে করার চেষ্টা করো তো কোরাম কি। আচ্ছা, কেউ কি বলতে পারবে? প্রোটেম স্পিকার, কেউ বলো তো এই জিনিসটা কি? আচ্ছা, স্পিকারের নাম শুনেছি স্যার, ডেপুটি স্পিকারের নাম শুনেছি, প্রোটেম স্পিকারটা কি? আসলে স্পিকার তো আমাদের লোকসভা সদস্যের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। যখন সব সদস্যরা নির্বাচিত হয়ে চলে আসলো, আর তোমরা তো দেখো সদস্যরা কীরকম আচরণ করে, চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। তো প্রথম স্পিকার তো নির্বাচন করতে লাগবে। স্পিকার তো অ্যাজ এ এমপি নির্বাচিত হয়ে এসছে, বা স্পিকারের নির্বাচন হবে, এই নির্বাচনটা করবে কে? তো সবথেকে যে বয়োজ্যেষ্ঠ সদস্য থেকে থাকে, যে সবথেকে এক্সপিরিয়েন্সড থেকে থাকে, তাকে টেম্পোরারি স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। তিনি ততক্ষণ স্পিকার থাকবে যতক্ষণ না
আমাদের যে স্পিকার বা অধ্যক্ষ সে নির্বাচিত হয়ে আসছে, যখন সে নির্বাচিত হয়ে আসবে তখন প্রোটেম স্পিকার চলে যাবে। আচ্ছা, তাহলে বলো তো রাজ্যসভার আমাদের কে চেয়ারম্যান হয়ে থাকে? রাজ্যসভার কে চেয়ারম্যান হয়ে থাকে? পরের প্রশ্নে আসি, ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি, যে বুঝতে পারছো না ইজি করে বলে দিই, ডিপিএসপি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু মনে রাখবে। যদি তোমাদের কাছে না থেকে থাকে অতি অবশ্যই কমেন্টে আমায় জানাবে, তাহলে কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো তোমাদেরকে নোটসটা, যে ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নিয়েছি, ডিপিএসপি কোথা থেকে নিয়েছি, ইমার্জেন্সি কোথা থেকে নিয়েছি, এই যে সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের কোথা থেকে নিয়েছি, কোন দেশ থেকে কোন জিনিসটা আমরা বড় করেছি। যদি জানো তাহলে আমার কমেন্টে অ্যান্সার বলো, যদি না জানো কমেন্টে লেখো যে স্যার প্লিজ আমাকে এটা প্রোভাইড করে দিন, তাহলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এটা নোটসটা তোমাদেরকে প্রোভাইড করে যাব পরীক্ষা দেওয়ার আগে, দেখে যাবে। তাহলে কিন্তু পরীক্ষা এটা রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে তোমাদের কিন্তু ভুল হবে না। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে আমাদের আয়ারল্যান্ড। পরেরটা চলে আসি, ভারতের প্রথম যোজনা কমিশনের বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সবাই জানো তোমরা, সেটা হচ্ছে আমাদের জওহরলাল নেহরু। আচ্ছা, তোমাদের বলে রাখি যে প্ল্যানিং কমিশন যে প্রাইম মিনিস্টার হয়ে থাকেন, যিনি প্রাইম মিনিস্টার হয়ে থাকেন তিনিই কিন্তু প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। যিনি প্রাইম মিনিস্টার হয়ে থাকেন তিনিই কিন্তু প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তো প্রথম কিন্তু আমাদের জওহরলাল নেহরু ছিল। আচ্ছা, তাহলে বলো তো কারেন্ট কে আছে? কারেন্ট তো প্ল্যানিং কমিশন নেই, নীতি আয়োগ হয়েছে, কত সালে হয়েছে? 2015 সালে। তো কারেন্ট কে রয়েছে? ভারতীয় সংবিধানের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে গৃহীত করা হয়? আচ্ছা, এটা কত নম্বর আর্টিকেলে আছে, কেউ বলতে পারবে কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা কিন্তু আর্টিকেল 21A-তে রয়েছে। এটা কিন্তু আর্টিকেল 21A-তে রয়েছে, এবং এটা কিন্তু 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়, যেটা 2002 সালে আসে। 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়, যেটা 2002 সালে আসে। 21A-তে। আচ্ছা, 6 থেকে 14, আচ্ছা 0 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য তাহলে কোথায় মেনশন করা রয়েছে? কমেন্টে জানাও, 0 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য কোথায় মেনশন করা রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অনুসরণ করে সংবিধানে সংশোধন করা হয়? দেখো, অ্যাগেইন রিপিটেড কোশ্চেন, আমরা এর আগেও দেখে আসলাম, সেটা হচ্ছে আর্টিকেল 368। পরেরটা চলে আসি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে ধর্মের অধিকার বর্ণিত রয়েছে? আমাদের যে ছটা অধিকার রয়েছে, 6টা মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় কিন্তু কোনোভাবে মিস করে যাবে না। এটার অ্যান্সার হবে অনুচ্ছেদ 25 থেকে 28। আচ্ছা, 75 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে সমগ্র ভারতে বা এর কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? তোমরা অলরেডি দেখে নিয়েছো আমাদের 352 নম্বর আর্টিকেলে কোন এমার্জেন্সির কথা বলা, 356-তে কিসের কথা বলা, এবং 360-এর কিসের কথা বলা। আমি তোমাদেরকে কমেন্টে বলতে বলেছিলাম 365-তে আমরা কিসের কথা মেনশন করেছি। অপশানে কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে যে সমগ্র ভারতে মানে ন্যাশনাল ইমার্জেন্সি, অপশান 352। চোখ বন্ধ করে আমরা দিয়ে দেবো 352 নম্বর অপশান আমাদের ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলেছে। ভারতীয় সংবিধানে জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা, তোমরাও জানো, এর আগেও আমি বলেছি 370 নম্বর আর্টিকেল। আচ্ছা, কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিমুভ করা হয়েছে? কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিমুভ করা হয়েছে? কমেন্টে জানাও আমাকে। পরের প্রশ্ন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কিছু কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে যেগুলো মনে রাখার চেষ্টা করবে, আমি তার লিস্ট বলছি। 1 থেকে 51 নম্বর আর্টিকেল যতগুলো আছে মনে রাখার চেষ্টা করবে। 51A ফান্ডামেন্টাল ডিউটিস মনে রাখার চেষ্টা করবে। 52 থেকে 78 যতগুলো আর্টিকেল আছে মনে রাখার চেষ্টা করবে। 123 মনে রাখার চেষ্টা করবে, আমাদের কী ছিল? 123 হচ্ছে আমাদের অর্ডিন্যান্স ছিল। 124 মনে রাখার চেষ্টা করবে। 148 কম্পট্রোলার অডিটর জেনারেল মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, 76 এর মধ্যেই আছে আমাদের, মনে রাখার চেষ্টা করবে। 163 মনে রাখার চেষ্টা করবে। 315 থেকে 323 মনে রাখার চেষ্টা করবে। কী কী আছে কমেন্টে আমি জানি ওগুলো কী কী আছে। আচ্ছা, 324 ইলেকশন কমিশন। আচ্ছা, এটা ইউপিএসসি পিএসসি, এইগুলো মোটামুটি যদি মনে রাখার চেষ্টা করে হয়ে যাবে। আর কিছু কিছু আমাদের ইম্পর্টেন্ট অফিস রয়েছে, প্রেসিডেন্টের, ভাইস প্রেসিডেন্টের, গভর্নরের, রাজ্যপালের, এদের টাইম পিরিয়ড কত, এদের আর্টিকেলের সময় কত, কত বছর বয়সে রিটায়ার হয়, মিনিমাম এজ কত, সুপ্রিম কোর্টের
হাইকোর্টের, এগুলোও কিন্তু মনে রাখার চেষ্টা করবে। যদি মনে না থাকে একবার রিভাইজ করে নাও, তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের থেকে রিভাইজ করে নাও সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাহলে কিন্তু পরীক্ষার সময় অসুবিধা হবে না। শেষ সময় কিন্তু এইটুকু রিভাইজ করে নাও, যে রিভাইজ করবে সেই কিন্তু পরীক্ষার সময় কাঁপিয়ে আসবে, সেই কিন্তু পরীক্ষার সময় সফলতা নিয়ে আসবে, এবং তার যে স্বপ্ন খাকি পরার, তার যে স্বপ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ জয়েন করার, তার কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? এটা একটু কঠিন প্রশ্ন, তাও আশা করি তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা পারবে। বাকিগুলো যদি তোমরা এলিমিনেট করে দাও তাহলে তোমরা পারবে। আচ্ছা, এটার অপশান ভুল দেওয়া রয়েছে, এটার অপশান ভুল দেওয়া রয়েছে, এটার অপশানটা ভুল দেওয়া রয়েছে, আমি অপশানটা ঠিক করে দিচ্ছি। 350, 350 এ, 350 বি আর 351। অ্যান্সার কিন্তু হবে হচ্ছে আমাদের 350 এ। 350 এ কিন্তু আমাদের যারা ভাষাগত সংখ্যালঘু রয়েছে তাদের আধিকারিক নিয়োগ করার জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতের নবীনতম রাজ্য কোনটা? ভারতের নবীনতম রাজ্য কোনটা? আচ্ছা, অপশান ভুল আছে এখানে, অপশান ভুল আছে আমাদের। নাগাল্যান্ড হবে না, নবীনতম রাজ্য হচ্ছে আমাদের তেলেঙ্গানা। তেলেঙ্গানা কত সালে তৈরি হয়? 2014 সালে। 2006 সালের জন্য সেরা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিল কে? 2006 সাল আমাদের লাগবে না, আপাতত জন্য আমাদের রিলেভেন্ট না। যদি দেখতে চাও, ইম্পর্টেন্ট না, তা একবার দেখে নিতে পারো। 2024-এ 2025-এ আমাদের যে একটা লিস্ট বেরোয় যারা আমাদের প্রমিনেন্ট এমপি থেকে থাকে, প্রমিনেন্ট আমাদের যারা ভালো পারফর্ম করে থাকে তাদের লিস্ট, সেই লিস্টে একবার চোখ বুলিয়ে নিতে পারো, বাট অতটাও ইম্পর্টেন্ট না। পরের প্রশ্নে চলে আসি, ভীষণ ইম্পর্টেন্ট। কোন লেখক বলেছেন যে ভারতীয় সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় অথবা পুরোপুরি এককেন্দ্রিক নয়, এই দুইয়ের সংমিশ্রণ? আচ্ছা, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিন্তু কমেন্টসগুলো পড়ে যাবে যে কেসি ওয়্যার কী বলেছেন, বা আমাদের উইনস্টন চার্চিল কী বলেছেন, গ্র্যানভিল অস্টিন কী বলেছেন, বা কেসি ওয়্যার, ডি ওয়েসু এরা কী বলেছে, সেইগুলো কিন্তু খুব ভালো করে একবার দেখে যাবে। পরীক্ষার সময় কিন্তু এগুলো ভীষণভাবে আসতে পারে। এটার অ্যান্সার কিন্তু হবে আমাদের ডি বসু। পরীক্ষার সময় কিন্তু দেখে যাবে কেসি ওয়্যার কী বলেছেন, গ্র্যানভিল অস্টিন কী বলেছেন, একবার চোখ বুলিয়ে চলে যাবে। যেই নোটসই ফলো করেছো না কেন সেটা থেকে কিন্তু একবার দেখে চলে যাবে। ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি নিম্নলিখিত কোন রাষ্ট্রগুলি পরিদর্শন করেন? এটা যখন পরীক্ষা হয়েছিল সেই হিসেবে করা। তোমরা কারেন্টলি দেখে যাবে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার এরা কোন রাষ্ট্রগুলি পরিদর্শন করেছিল, কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে, তো সেটা একবার তোমরা দেখে চলে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখতে পারো। আচ্ছা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানের কোন অংশে? অ্যাগেইন সেম টু সেম রিপিটেড প্রশ্ন নাকি? সেম টু সেম রিপিটেড প্রশ্ন। চতুর্থ অংশে। আরে কোনটা? ডিপিএসপি কত নম্বর? 4 নম্বর পার্ট। কত থেকে কত আর্টিকেল? 34 থেকে 51। পরেরটা চলে আসি। সম্প্রতি ভারতীয় পেটেন্ট আইন সংশোধন করা হয়েছে, ইম্পর্টেন্ট না, এটা না করলেও হবে। অনুচ্ছেদগুলিতে উল্লিখিত মৌলিক অধিকার সমূহ জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যান্সার করো। যে আমাদের যদি ন্যাশনাল ইমার্জেন্সি থেকে থাকে, ন্যাশনাল ইমার্জেন্সির সময় কোন ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আমরা ক্যান্সেল করতে পারি না, বা কোন ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কিন্তু আমরা সাসপেন্ড করতে পারি না? মনে রাখবে, আর্টিকেল 20-21কে কিন্তু আমরা সাসপেন্ড করতে পারি না। কমেন্টে আমাকে বলবে যে আমরা ভারতীয়রা তো সবগুলো ফান্ডামেন্টাল রাইটস দিয়ে করে থাকি, যে এলিয়েন থেকে থাকে। এলিয়েন, আচ্ছা এলিয়েন মানে কি? বাইরের জগতের না কিন্তু। এলিয়েন মানে যাদের কাছে ইন্ডিয়ান সিটিজেনশিপ নেই। যাদের কাছে সিটিজেনশিপ নেই তারা কোন কোন ফান্ডামেন্টাল রাইটসগুলো লাভ করে থাকেন? কমেন্টে আমায় বলো, কমেন্টে আমায় বলো তারা কোন কোন ফান্ডামেন্টাল রাইটসগুলো লাভ করে থাকে। আচ্ছা, রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে কোন রাজ্যে? কত নম্বর আর্টিকেল? আমরা দেখে নিয়েছি অলরেডি। কোনো যে রাজ্য রয়েছে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে কিন্তু আমাদের 356 নম্বর আর্টিকেলের মাধ্যমে। কোন আর্টিকেলের মাধ্যমে? আমাদের কিন্তু 356 নম্বর আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে কোনো রাজ্যে। 352 আমরা দেখেছিলাম ন্যাশনাল ইমার্জেন্সি, 356 রাষ্ট্রপতি শাসন, 360 হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইমার্জেন্সি। নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? আচ্ছা, অপশান কিন্তু এখানে ভুল রয়েছে। হওয়ার উচিত কিন্তু আমাদের 11টা, 10টা আমাদের ছিল, পরবর্তীকালে একটা যুক্ত করা হয়েছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এখন কিন্তু টোটাল আমাদের 11টা মৌলিক কর্তব্য রয়েছে। 11টা মৌলিক কর্তব্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে।
আমাদের আজকের স্লাইডের লাস্ট কোশ্চেন, ভারতের ইউনিয়ন গঠিত হয়, আচ্ছা এটা কিন্তু প্রথম আর্টিকেল, যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট, আর্টিকেল নাম্বার 1। কতগুলো রাজ্যকে নিয়ে, কতগুলো রাজ্য আছে আমাদের এখন? আমাদের কিন্তু 28টা রাজ্য রয়েছে। কমেন্টে বলো কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের রয়েছে। এই অবধি আমরা কিন্তু পলিটিতে আমাদের ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এবং যা যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্ডাক্টেড এক্সাম হয়ে থাকে তার মধ্যে যতগুলো কোয়েশ্চেন পলিটিতে এসেছিলো আমরা কিন্তু সমস্তটা কভার করে নিয়েছি। এইটার পিডিএফ পেতে নিচে কমেন্ট করবে, আমি যেগুলোর অ্যান্সার দিতে বললাম সেগুলোর অ্যান্সার করবে, এবং আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তোমরা যদি আমাদের সাথে অফলাইনে যুক্ত হতে চাও বা অনলাইনে যুক্ত হতে চাও, আমাদের নিচে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক অভিনন্দন। খুব ভালো করে পড়ো, যেই জিনিসগুলো পড়েছো বারবার সেগুলো রিভাইজ করো, ক্লাসটা দেখো, দেখার পর যেই জিনিসগুলো মনে পড়ছে না ভেঙে পড়ো না যে আমার মনে পড়ছে না, বন্ধুরা এগিয়ে গেছে, পড়ো, রিভাইজ করো, সময় আছে, জিনিসগুলোকে বেশি বেশি করে রিভাইজ করে মনে রাখার চেষ্টা করো। যেই জিনিসটা পড়েছো সেটাকেই বারবার পড়ো, নতুন জিনিস পড়ার কোনো দরকার নেই। যেই জিনিসটা আমি পড়েছি সেই জিনিসটাকে আমি বারবার করে পড়বো, যাতে পরীক্ষার সময় গিয়ে আমার ভুল না হয়। নিজেকে প্রমিস করো যে যখন পরীক্ষা হবে আমি কিন্তু সেই পরীক্ষার সময় নিজেকে সাকসেসফুল দেখব। আজকে তোমার পরিবার, তোমার বাবা, তোমার মা, তোমার সবাই যারা রয়েছে, যদি গার্লফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড, সবাই তোমার জন্য কিন্তু স্যাক্রিফাইস করছে। তুমিও কিন্তু নিজেকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে যাতে তুমি নিজেকে এস্টাবলিশ করতে পারো, এবং যেই এইম তোমার নিজের জীবনে রয়েছে সেই এইম কিন্তু তুমি পূরণ করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন অন্য কোনো ওয়ান শটের মাধ্যমে। টিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই সবাইকে। জয় হিন্দ।